সো আজকে তোমরা ইন্ট্রো পোস্টার দেখে বুঝতে পারতেছো আমরা যে অধ্যায়টা আলোচনা করব সেই অধ্যায়টার নাম হচ্ছে জিনতত্ত্ব বিবর্তন। আমরা মূলত জিনতত্ত্ব বিবর্তনের সেই টপিকগুলাই শুধু করব যে টপিকগুলো পরীক্ষায় অবশ্যই আসে। তো যে টপিকগুলো না পড়ে গেলে তোমার পাঠ হবে, যে টপিকগুলো পড়ে গেলে তুমি পরীক্ষায় যেই প্রশ্ন কমন পাবা সেই সকল টপিকগুলো আমরা কাভার করার চেষ্টা করি এই ধরনের ক্লাসে। এটা শিওর শর্ট ক্লাস আমি বলি, যেখানে সবই পরীক্ষায় আসে। বাট মনে রাখবা, এমসিকিউতে শতভাগ অ্যান্সার করতে গেলে তোমাকে প্রত্যেকটা লাইন বাই লাইনে কিন্তু টেকনিক্যালি পড়তে হবে। বাট সিকিউ এর জন্য মোটামুটি এই সাজেশন ক্লাসটা একদম 100% এনাফ। এমসিকিউতেও 70 থেকে 80 ভাগ কোশ্চেন এই সাজেশন ক্লাস থেকে কমন আসবে ইনশাল্লাহ। খুবই স্বাভাবিক, সারা বছর না পড়ে শেষ সময় এসে 2 ঘন্টার একটা ক্লাস করে পুরো অধ্যায় সবকিছু পারা পসিবল না। তারপরেও আমার ক্লাসের মাধ্যমে ম্যাক্সিমাম সবকিছুই পারবা, এটা A+ পাওয়ার জন্য কিন্তু যথেষ্ট। তো আমরা আজকে শুরু করব জিনতত্ত্ব ও বিবর্তন। দেখো, জিনতত্ত্ব আমরা সবাই জানি যে জিনতত্ত্বকে আমরা বলি কিন্তু জেনেটিক্স, রাইট? তাহলে জিনতত্ত্বকে আমরা কি বলি? জিনতত্ত্বকে আমরা বলি জেনেটিক্স। সো এই জেনেটিক্স জিনিসটা মানেই হইতেছে, আমি যদি একটু ভাঙি জিনিসটাকে, দেখো যে জেনেটিক্স মানে হচ্ছে, আমরা এই জেনেটিক্স একে ভাঙি, তাহলে খেয়াল করে দেখো, এই যে জিন, এই জেনে কথাটা মানে হচ্ছে জিন, এবং এই টিক্স মানে হচ্ছে রিলেটেড টু বা সম্পর্কিত, রিলেটেড টু বা সম্পর্কিত। তাহলে জেনেটিক্স হচ্ছে জিন সম্পর্কিত যে বিদ্যা। ওকে, সো জিন সম্পর্কিত যে বিদ্যা সেটাই হচ্ছে জিন তত্ত্ব বা জেনেটিক্স। আচ্ছা, এবার চিন্তা করে দেখো জিন জিনিসটা কোত্থেকে আসলো। তো আমরা সবাই জানি আমাদের জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ। অনেকগুলা কোষের থেকে যদি তুমি প্রধান জিনিসটাকে আলাদা করো, কোষের প্রধান, কোষের কেন্দ্র, সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, নিউক্লিয়াসের প্রধান অংশ কোনটা? নিউক্লিয়াসের প্রধান অংশ হচ্ছে, সবাই জানি আমরা, ক্রোমোজোম। ক্রোমোজোমের প্রধান বস্তু কোনটা? ক্রোমোজোমের প্রধান হচ্ছে ডিএনএ, এবং ডিএনএ এর প্রধান হচ্ছে জিন। তাহলে আমরা যদি টোটাল একটা বংশগতি চিন্তা করি বা হেরিডিটি চিন্তা করি, তাহলে বংশগতির একদম তোমরা কি দেখতে পাচ্ছ, ক্ষুদ্রতম একক কিন্তু এই জিন। তাহলে বংশগতির একদম ক্ষুদ্রতম একক হচ্ছে এই জিন। ক্লিয়ার আমার কথা? সো জিন নিয়ে জীববিজ্ঞানে যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে বংশগতিবিদ্যা, খুবই নর্মাল, বা জিন তত্ত্ব বা জেনেটিক্স আমরা বলতে পারি। এই জেনেটিক্স শব্দটা সর্বপ্রথম প্রচলন করেছে যে বিজ্ঞানী, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে উইলিয়াম বেটসন। নামটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে উইলিয়াম বেটসন নামে একজন বিজ্ঞানী সর্বপ্রথম জেনেটিক্স শব্দটা কিন্তু প্রবর্তন করেছেন। ক্লিয়ার? এবং দেখো, জেনেটিক্স শব্দটি দুইটা গ্রিক শব্দ থেকে আসছে। আমরা যদি ভাঙি, জেনেটিক্স শব্দটি দুইটা গ্রিক শব্দ থেকে আসছে। একটা হচ্ছে জেন, এই জেন শব্দের অর্থ হচ্ছে পরিণতি স্বরূপ ঘটা, বা কিছু একটা হবে আর কি, এই টাইপের, টু বিকাম, বা কোনো কিছু থেকে কোনো কিছুতে উদ্ভূত হওয়া। হ্যাঁ, আলটিমেটলি জেন কথাটা মানে হচ্ছে জেনেসিস। জেনেসিস মানে তৈরি হওয়া, উদ্ভূত হওয়া। তাহলে জেন কথাটা আসে জেনেসিস থেকে। জেনেসিস মানে কি? কোনো কিছু তৈরি হওয়া বা উদ্ভূত হওয়ার যে প্রক্রিয়া। ওকে, তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। এরপর তুমি চিন্তা করে দেখো যে জিন তত্ত্বের যে প্রয়োজনীয়তা, জিন তত্ত্বের প্রয়োজনীয়তা কি, এগুলো তোমরা একটু পড়ে ফেলবা, রিডিং পড়ে ফেলবা। হ্যাঁ, আমরা আজকে মূলত মেইন জিনিসগুলো আলোচনা করবো, একদম ডিটেল না, যেগুলো পরীক্ষায় আসে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো। আচ্ছা, এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে জিন তত্ত্বের জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তাহলে জিন তত্ত্বের জনককে? গ্রেগর জোহান মেন্ডেল কিন্তু আধুনিক জিন তত্ত্বের জনক। ক্লিয়ার? মজার কথা চিন্তা করে দেখো যে এই যে আধুনিক জিন তত্ত্বের জনক আমরা যাকে বলতেছি, অর্থাৎ গ্রেগর জোহান মেন্ডেল, তিনি কিন্তু অস্ট্রিয়ার একজন ধর্মযাজক ছিলেন। তিনি অস্ট্রিয়ার একজন ধর্মযাজক ছিলেন, এবং দীর্ঘ 7 বছর তিনি বিভিন্ন ধরনের মটরশুটির উপর গবেষণা করেন, এবং বংশগতি বিদ্যার বা জিন তত্ত্বের 2টি সূত্র কিন্তু প্রবর্তন করেন। তারপর তো মেন্ডেলের সূত্র টোটাল কয়টা? মেন্ডেলের সূত্র হচ্ছে টোটাল 2টা। এবং উনি কিসের উপর বিস্তর গবেষণা করেছেন 7টি বছর ধরে? মটরশুটির উপর বিস্তর গবেষণা করেছেন। এবং মেন্ডেলের যে 2টা আবিষ্কৃত সূত্র, এই 2টা সূত্রকে কিন্তু আমরা বলবো মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিজম। ওকে, যেমন ডারউইনের কোনো কিছুকে আমরা বলি কি? ডারউইনিজম। ঠিক তেমনি মেন্ডেলের যে আবিষ্কৃত সূত্র, তাকে আমরা বলবো মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিজম। ঠিক আছে? তুমি দেখো, তিনি 1857 সালে 34 ধরনের মটরশুটি নিয়ে গবেষণা করছে। মটরশুটির বৈজ্ঞানিক নাম হচ্ছে ফিজাম স্যাটিভাম, একটু মনে রাখার চেষ্টা করবা। উনি 34 ধরনের মটরশুটি নিয়ে গবেষণা করছে। এবং এখানে বলা আছে যে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ ব্রুন, হ্যাঁ, বা হিস্টোরিক্যাল সোসাইটি অফ ব্রুন, সেখানে তিনি কিন্তু এই গবেষণাটা, অনেক গল্প আছে এটা, সেই গল্পে আমরা ডিটেলস যাচ্ছি না। যতটুকু মনে রাখবা, মেন্ডেল কিন্তু 34 প্রকার মটরশুটি সংগ্রহ করে তার উপর গবেষণা করছে। এখন প্রথম কোশ্চেন হচ্ছে যে কেন মেন্ডেল তার গবেষণার জন্য মটরশুটিকেই বেছে নিলেন? এই প্রশ্নটা কিন্তু প্রায়ই প্রশ্নে আসে যে পরীক্ষার জন্য মেন্ডেল কেন মটরশুটি বেছে নিয়েছেন। এই প্রশ্নটা কিন্তু 2 মার্কের জন্য আসে, হ্যাঁ, রিটেন 2 তে আসে অনুধাবনমূলক, যে পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার কারণ কি।
এর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে মটরশুঁটি গাছ কিন্তু 1 বর্ষজীবী। যেহেতু এটা 1 বর্ষজীবী, তো এটা কিন্তু সহজেই আমরা বাগানের টবে, বাগানের জমিতে বা টবে আমরা এটা লাগাইতে পারি। এবং মটর গাছের আয়ুষ্কাল দেখো 1 বর্ষজীবী আছে, কেউ কেউ 2 বর্ষজীবী আছে, বহু বর্ষজীবী আছে। ওই হিসাব করলে যারা 1 বর্ষজীবী তাদের আয়ুষ্কাল অল্প না? একটা জিনিস খেয়াল করো তো, যাদের আয়ুষ্কাল অল্প ওদের জীবন চক্রে যা ঘটে যাবে তা অল্প সময়ের মধ্যে ঘটে যাবে না? যেহেতু ওদের জীবন চক্রে যা ঘটে যাবে তা অল্প সময়ের জন্য মধ্যে ঘটে যায়, এই জন্য ওদের সম্পর্কে গবেষণা করাটা কিন্তু সহজ। তো আমি কোনো একটা উদ্ভিদ নিয়ে গবেষণা করবো, যেটা ধর কয়েকশো বছর বাঁচে, তো ওর সম্পর্কে ডিটেলস জানতে গেলে কিন্তু আমার অনেক টাইম লাগবে। বাট যেটা আসলে ধরো 1 বর্ষজীবী, তো এটা আলটিমেটলি আমরা আয়ুষ্কাল অল্প, তো অনেক সহজেই জানতে পারবো। দ্বিতীয় কথা হচ্ছে দেখো, মটরশুঁটি ফুলগুলো কিন্তু উভলিঙ্গ হয়। উভলিঙ্গ হওয়ার কারণে ওর একই দেহে কিন্তু পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ থাকে, যার কারণে ওদের স্বপরাগায়ন ঘটা সম্ভব হয়। এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। তাহলে কি কি শিখলাম? এরা 1 বর্ষজীবী, এদের আয়ুষ্কাল স্বল্প, এবং এরা উভয় লিঙ্গ হওয়ায় এদের স্বপরাগায়ন সম্ভব হয়। তারপরেও খেয়াল করো, যারা স্বপরাগায়ন যাদের ঘটে তারা স্বপরাগী হয় না। স্বপরাগী হওয়ার কারণে বাইরে থেকে আসা অন্য কোনো চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যেতে পারে না। নর্মাল একটা কথা, স্বপরাগী মানে কি? ধরো একই উদ্ভিদের দেহেই পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ দুটোই অবস্থান করতেছে, তো এটা স্বপরাগায়ন ঘটতেছে, যার কারণে বাইরের কোনো উদ্ভিদ থেকে কিন্তু অন্য কোনো বৈশিষ্ট্য আসে না, আসার সম্ভাবনা কম থাকে, যার কারণে কিন্তু ওইটা সম্পর্কে ডিটেলস জিনিসটা আসলে পাওয়া যায়। অর্থাৎ বংশ পরম্পরায় নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু আমরা পাবো, যেহেতু এটা স্বপরাগায়ন ঘটতেছে, তাই না? আচ্ছা, এদের ফুলগুলা কিন্তু মোটামুটি আকারে বড়, যার কারণে বড় হওয়ার কারণে আমরা চাইলে কিন্তু স্বপরাগায়নের পাশাপাশি পরপরাগায়ন, যেটা অর্থাৎ অন্য উদ্ভিদের সাথে যে আমরা ওর মিলনটা ঘটাবো, ওইটাও কিন্তু ঘটানো পসিবল হয়। এবং আরেকটা কথা মনে রাখবা, মটরশুঁটি গাছের তুলনামূলক অন্যান্য উদ্ভিদের থেকে বংশগতীয় যে বৈশিষ্ট্য, এই বংশগতীয় বৈশিষ্ট্য কিন্তু এর অনেক প্রকরণ পাওয়া যায়, বা আমরা যেটাকে বলি ভ্যারিয়েন্ট, অনেক ভ্যারিয়েন্টের কিন্তু পাওয়া যায়। একটা কথা মনে রাখতে হবে, সংকরণের ফলে সৃষ্ট এই মটরশুঁটি গাছগুলোর কিন্তু অনেক উর্বর হয়। আমরা উর্বর বলতে কি বুঝি? ফার্টাইল, তাই না? অর্থাৎ এগুলা জননক্ষম হওয়ায় নিয়মিত বংশ বৃদ্ধি করতে পারে। তাহলে খেয়াল করে দেখো তো, কতগুলো চমৎকার বৈশিষ্ট্য এই মটরশুঁটির মধ্যে রয়েছে বলে আমাদের বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল তিনি কিন্তু মটরশুঁটি নিয়েই প্রথম গবেষণাটা করে। বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল তিনি কিন্তু মটরশুঁটি নিয়ে প্রথম গবেষণাটা করে। আর একটা চমৎকার জিনিস দেখো, আরো 3জন বিজ্ঞানীর নাম রয়েছে। সেই বিজ্ঞানীর নামগুলো আমরা একটু দেখে নিই। এই দেখো, এখানে 3জন বিজ্ঞানীর নামটা একটু দেখো। নেদারল্যান্ডের একজন বোটানিস্ট ছিলেন, উদ্ভিদ বিজ্ঞানী, তার নাম হচ্ছে হিউগো দা ভ্রিস। জার্মানির একজন উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক, তার নাম কার্ল করেন্স। এবং অস্ট্রিয়ার একজন কৃষি বিজ্ঞানী, তার নাম হচ্ছে এরিক স্কেমেক। হ্যাঁ, স্কেমেক, বা আমরা এটাকে স্কেমেক বলি, স্কেমারকে বলা হয়। সো এই যে 3জন বিজ্ঞানী, এই 3জন বিজ্ঞানী কিন্তু তাদের সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করে মেন্ডেলের গবেষণা সম্পর্কে অবহিত হয়েছিলেন। এবং মানে ব্যাপারটা অনেকটা এমন, তারাও কিন্তু এই সূত্রগুলো আবিষ্কার করছে। এবং তারা, এই যে 3জন বিজ্ঞানী, কেউ একজন আর একজনের সাথে কানেক্টেড ছিল না এই গবেষণায়। তারা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে এই সূত্রটা নিয়ে গবেষণা করছে, এবং তারা এই সূত্র আবিষ্কার করার অনেক পরে যে জানতে পারে যে এই সূত্র তারও অনেক বছর আগে গ্রেগর জোহান মেন্ডেল নামে একজন মানুষ কিন্তু আবিষ্কার করে রেখে গেছে। তারা যেহেতু বিজ্ঞানী, তারা মহাত, এই জন্য কিন্তু তারা এটা নিয়ে কোনো আপত্তি তোলে নাই। গ্রেগর জোহান মেন্ডেলকেই কিন্তু আমরা বংশগতিবিদ্যার বা জিনতত্ত্বের জনক কিন্তু আমরা তাদেরকে বলতে পারি। মনে থাকবে আমার কথা? তো এইটা একটু মনে রাখবা সবাই। এখন দেখো, আমরা যে বারবার বলতেছি মেন্ডেলের সূত্র, মেন্ডেলের টোটাল কয়টা সূত্র আছে? মেন্ডেলের টোটাল কিন্তু 2টা সূত্র আছে। একটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র, এবং আরেকটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। আমরা ওই মেন্ডেলের প্রথম সূত্র বা মেন্ডেলের দ্বিতীয় সূত্রে যাওয়ার আগে বংশগতি বিদ্যায় বহুল ব্যবহৃত বা বহুল প্রচলিত কিছু শব্দ নিয়ে আলোচনা করব, যে শব্দগুলো জানলে আমাদের এই অধ্যায়ের প্রত্যেকটা টার্ম সম্পর্কে জানতে একটু সহজ হবে। ঠিক আছে? তো আমরা যেটা করবো, কিছু শব্দ সম্পর্কে জানবো। কারণ একদম প্রথম যে শব্দটা আমি শিখবো সেটা হচ্ছে ফ্যাক্টর বা জিন। ফ্যাক্টর বা জিন, জিন কি জিনিস? আমরা কিন্তু খেয়াল করছো, আমরা বলছি বংশগতির ক্ষুদ্রতম একক হচ্ছে জিন। আমরা বলছি না বংশগতির ক্ষুদ্রতম একক হচ্ছে জিন, আমরা যার কারণে একে বংশগতির ধারক ও বাহক বলতে পারি। তাহলে জিন হচ্ছে বংশগতির ধারক ও বাহক, যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একক। কেন আমরা এটাকে একক বলছি? দেখো, এখানে আমরা যা শিখছিলাম সেখানে তোমরা দেখতে পারবা যে আমরা জিনটা কিন্তু পাইছি আলটিমেটলি একদম বংশগতির ক্ষুদ্রতম একক হিসেবে। কোষ থেকে, কোষের প্রধান উপাদান নিউক্লিয়াস, নিউক্লিয়াসের প্রধান ক্রোমোজোম, ক্রোমোজোমের ডিএনএ, এবং ডিএনএ হচ্ছে প্রধান উপাদান হচ্ছে জিন। জিন হচ্ছে বংশগতির ক্ষুদ্রতম একক, এটাকে আমরা বলতে পারি বংশগতির ধারক ও বাহক, এবং বংশগতির সকল বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক। এবং বংশগতির সকল বৈশিষ্ট্যের কি? বংশগতির সকল বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক কিন্তু আমরা জিনকে বলতে পারি। মনে থাকবে আমার কথা? আচ্ছা, আরেকটা কথা মনে রাখবা, এই জিনের কিন্তু আরেকটা নাম হচ্ছে আমরা ফ্যাক্টর। ফ্যাক্টর জিনিসটা এমন, ম্যাথের ক্ষেত্রে ফ্যাক্টর একটা জিনিস, হ্যাঁ, ফিজিক্সের ক্ষেত্রে একটা, বায়োলজির ক্ষেত্রে ফ্যাক্টর বলতে আসলে জিনকেই বোঝায়। লোকাস কি জিনিস? লোকাস মানেই হচ্ছে নির্দিষ্ট স্থান। মনে রাখতে হবে, লোকাস মানেই হচ্ছে নির্দিষ্ট স্থান।
খেয়াল করে দেখো তো ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএ এর মধ্যে জিন থাকে না? তাহলে আলটিমেটলি ক্রোমোজোমেরই একটা নির্দিষ্ট অংশে জিন থাকে না? তো ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে জিন অবস্থান করে তার নামই হচ্ছে লোকাস। ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে জিন অবস্থান করে তার নামই হচ্ছে লোকাস। এবার দেখো অ্যালিল বা অ্যালিলোমর্ফ কি জিনিস, এটা খুব ইজি একটা জিনিস। আমরা সবাই জানি ক্রোমোজোমের একটা নির্দিষ্ট লোকাসে, দেখো একই ক্রোমোজোমের অর্থাৎ সমস্ত ক্রোমোজোমের একটা নির্দিষ্ট জোড়ের একটা নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটিকে অপরটির অ্যালিল বলে। মানে একটা উদাহরণ দিই, ধরো কথার কথা এই যে বড় বি, হ্যাঁ, এই জিন যুগল দ্বারা আসলে কালো বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, বড় বি ফর ব্ল্যাক। এখন তুমি চিন্তা করে দেখো তো, এই যে জিন দুইটা অর্থাৎ বড় বি দুইটা, এইটা ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করতেছে না? এইটা ক্রোমোজোমের একটি নির্দিষ্ট স্থানে অর্থাৎ একই লোকাসে অবস্থান করে না? যেহেতু এরা ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে এবং এদের একটিকে আরেকটির আমরা বলবো হচ্ছে অ্যালিল, এদের একটিকে আরেকটির আমরা কি বলবো? অ্যালিল। তুমি বলতে পারো তাহলে সংজ্ঞাটা কেমন হবে? সমস্ত ক্রোমোজোমের মানে একই ক্রোমোজোমের একই জায়গায় থাকা নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন যুগলের একটিকে আরেকটির অ্যালিল বলে। আর ওদের যে অবস্থানটা, ওদের যে গঠনটা, এই গঠনটাকে আমরা বলবো হচ্ছে অ্যালিলোমর্ফ। ওদের একসাথে যে থাকাটা, এই বৈশিষ্ট্যটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে অ্যালিলোমর্ফ। ক্লিয়ার? এখন নেক্সটে কি আছে? নেক্সটে আছে দুইটা টার্ম আমরা একসাথে শিখবো, একটা হচ্ছে হোমোজাইগাস, একটা হচ্ছে হেটারোজাইগাস। খেয়াল করো, আমি যদি লিখি হোমো, এই হোমো মানে হচ্ছে একই, বলো হোমো মানে কি? একই। যেমন যারা পুরুষ পুরুষকে বিয়ে করে, স্ত্রী স্ত্রীকে বিয়ে করে, নাউজুবিল্লাহ, তারা হচ্ছে হোমোসেক্সুয়াল, তাই না? তো হোমো মানে হচ্ছে একই। আর আমরা ধরো যারা পুরুষ হয়ে মহিলাকে বিয়ে করব, মহিলারা পুরুষকে বিয়ে করবে, তারা হচ্ছে হেটারো বা ভিন্ন, ভিন্ন ধর্মী মানুষকে বিয়ে করতেছে। সো ওটা হচ্ছে ভিন্ন ধর্মী লিঙ্গ, সো ওটা হচ্ছে হেটারোসেক্সুয়াল, তাই না? তাহলে দেখো হোমো মানে একই, হেটারো মানে ভিন্ন। আর দুইটাতে একটা কমন কথা আছে, জাইগাস। দুইটাতে একটা কমন কথা আছে, সেটা হচ্ছে জাইগাস। তোমরা মনে রাখবো জাইগাস মানে হচ্ছে জোড়। জাইগাস মানে কি? জাইগাস মানে হচ্ছে জোড়। তাহলে বুঝতেই পারতেছো হোমোজাইগাস হচ্ছে একই রকম জোড় আর হেটারোজাইগাস হচ্ছে ভিন্ন রকম জোড়। হ্যাঁ স্যার, একটু লিমিটটা দেখেন। হোমোজাইগাস হচ্ছে একই রকম জোড় এবং হেটারোজাইগাস হচ্ছে ভিন্ন রকম জোড়। একটা উদাহরণ দিই তোমাদেরকে। ধরো কথার কথা, এটা হচ্ছে এই বড় বি দ্বারা কালো বোঝাচ্ছে, ছোট বি দ্বারা সাদা বোঝাচ্ছে। তাহলে দেখো বড় বি দ্বারা কালো বোঝাচ্ছে, ছোট বি দ্বারা সাদা বোঝাচ্ছে, সেটা দুইটা একই রকম না? এটা একই, এটা একই না? এটা একই রকম যেহেতু জোড়, তাহলে এরা হচ্ছে হোমোজাইগাস। আর আমি যদি বলতাম একটা বড় বি একটা ছোট বি, দুটা ভিন্ন ভিন্ন না? দুটা যখন ভিন্ন ভিন্ন হচ্ছে তখন তাকে আমরা বলছি হেটারোজাইগাস। তাহলে তোমরা একটু কমেন্টে জানাও তো, এই যে বড় ছোটটি এটা কি জাইগাস? এক্স্যাক্টলি এটা হোমোজাইগাস। যদি আমি দিতাম বড়টি ছোটটি, তাহলে ওটা হচ্ছে হেটারোজাইগাস। ক্লিয়ার? তাহলে হেটারোজাইগাস মানে যখন অ্যালিল দুইটা কি হবে? অসম প্রকৃতির হবে। আর হোমোজাইগাস হচ্ছে নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুইটি সম প্রকৃতির হবে। আচ্ছা, এরপরে দেখো প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটা খুবই সহজ। দেখো প্রকট বৈশিষ্ট্য মানে হচ্ছে যেটা প্রকাশিত হয়। একটা উদাহরণ দেই, ধরো এই যে সাদা, এই সাদার মধ্যে যদি আমি এখন এই লাল দিয়ে দাগাচ্ছি, কোনটা ফুটে উঠতেছে বলো তো? লালটা ফুটে উঠতেছে না? তাহলে এখানে লালটা প্রকট। আমি যদি কালোর সাথে সাদার ক্রস ঘটাই, তাহলে কালোটা কিন্তু ফুটে উঠবে। তো যেটা প্রকাশিত হয়, ওই প্রকাশিত যে বৈশিষ্ট্য, সেই প্রকাশিত বৈশিষ্ট্যকে আমরা বলবো হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তাহলে একটা কথা মনে রাখবা, প্রকট মানে প্রকাশিত। প্রকট মানে কি? প্রকট মানে হচ্ছে প্রকাশিত। আর প্রচ্ছন্ন মানে হচ্ছে, ধরো কথার কথা আমি কালোর সাথে সাদার ক্রস ঘটালাম, তাহলে দেখো কালো আর সাদা দুইটাই আছে, বাট এখানে কিন্তু কালো প্রকাশ পাচ্ছে। তো এই যে সাদাটা অপ্রকাশিত রয়ে গেল, এই অপ্রকাশিত যে বৈশিষ্ট্য, এই অপ্রকাশিত বৈশিষ্ট্যটাকে, এই যে অপ্রকাশিত বৈশিষ্ট্যটাকে কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। এরপর দেখো কি আছে, এরপর আছে জিনোটাইপ। কি জিনিস ভাই? জিনোটাইপ মানে জিনের টাইপ। ধরো কথা আমরা লিখতেছি না যে এই বলছে বড় বি, হ্যাঁ বড়টি ছোটটি। এই বড় বি দ্বারা কি বোঝাচ্ছে? বড় বি দ্বারা বোঝাচ্ছে কালো। তাহলে বড়টি দ্বারা কি বোঝাচ্ছে? টল মানে কি? লম্বা। তো ওই যে জিনের গঠন আমরা লিখতেছি, ওই জিন যুগলের গঠন। দেখো ওই যে জিন যুগলের গঠন, কোন জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে আমরা বলতেছি জিনোটাইপ। তার মানে কি? দেখো যে বড় বি এর একটা জিনোটাইপ, বড়টি এর একটা জিনোটাইপ, হ্যাঁ ছোটটি এটা জিনোটাইপ। তাহলে বলতে পারবে জিনোটাইপ যদি এটা হয়, তাহলে ফিনোটাইপ কি? জিনোটাইপ যদি এটা হয়, তাহলে ফিনোটাইপ কি? ফিনোটাইপ হচ্ছে জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক বৈশিষ্ট্য। জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক বৈশিষ্ট্য মানে কি? খেয়াল করে দেখো, তোমাকে যখন আমি বড় বি দিলাম, এটা হচ্ছে একটা জিনোটাইপ। বাট এই জিনোটাইপ দেখে তুমি বলতেছো যে ভাই এটা হচ্ছে কালো, এটা হচ্ছে কালো। আবার ধরো কথার কথা, আমি বড়টি দিলাম, এটা হচ্ছে জিনোটাইপ। এটা দেখে তুমি বলছো ভাই এটা হচ্ছে লম্বা। তাহলে এই যেটা দেখে তুমি বলতেছো যে কালো না লম্বা, এটা হচ্ছে জিনোটাইপ, জিনের গঠন। আর যে বৈশিষ্ট্যগুলো তুমি বলতেছো কালো বা লম্বা, এই যে জীবের বাহ্যিক বৈশিষ্ট্য, কালো, লম্বা, খাটো, মোটা, চিকন, এগুলো হচ্ছে ওর ফিনোটাইপ। তাহলে বলতো জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা কি বলবো? ফিনোটাইপ। জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা কি বলবো? জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে বলবো হচ্ছে আমরা ফিনোটাইপ। ক্লিয়ার আমার কথা? গেল। এরপর দেখো কি আছে,
প্যারেন্টাল জেনারেশন বা অপত্য বংশ কি জিনিস, প্যারেন্টাল জেনারেশন বা অপত্য বংশ কি জিনিস, এটা খুবই কথা যে আমরা যদি কোনো একটা জায়গায় যদি একটা ক্রস ঘটাই, ওই ক্রসে আমরা যে পিতামাতাকে ব্যবহার করব, সেই ব্যবহৃত পিতামাতাকে আমরা বলবো হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, বা যেটাকে আমরা বলি পিয়ন। ক্লিয়ার? অথবা যে উৎপন্ন যে সন্তান সন্ততি, এটাকে আমরা বলবো প্রথম অপত্য বংশ বা এফন। তাহলে একটা কথা মনে রাখতে হবে, আমরা যে পিতামাতাকে ব্যবহার করলাম ওরা হইতাছে পিয়ন, যেটাকে আমরা বলবো প্যারেন্টাল জেনারেশন। আর ওর থেকে যে অপত্য বংশ হবে, ওই অপত্য বংশ যেটা, তাটাকে আমরা বলবো হচ্ছে এফন। ক্লিয়ার আমার কথা? ওকে। এরপরে দেখো এক সংকর ক্রস বা মোনো হাইব্রিড ক্রস। দেখো মোনো মানে কি, যে মোনো মানে কিন্তু এক, তাহলে যেহেতু মোনো মানে এক, তাহলে মনে রাখবো যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটবে, তাহলে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটলে সেটা হচ্ছে মোনো হাইব্রিড ক্রস। তাহলে ডাই মানে দুই না, তাহলে বলতো দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যদি ক্রস ঘটে, ডাই মানে কি দুই, তাহলে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটলে সেটা হচ্ছে দ্বিসংকর ক্রস বা ডাই হাইব্রিড ক্রস। খুবই সহজ, এক জোড়া বলি, ধরো আমি অনেক লম্বা, আমি একটা খাটো কোনো কিউট কোনো মেয়েকে বিয়ে করছি, তো আমি লম্বা আর খাটো কাউকে বিয়ে করছি, লম্বা আর খাটো এক জোড়া না, দুইটা মিলে যে এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে বিয়ে হয়েছে, ক্রস হয়েছে, এটা হচ্ছে মোনোহাইব্রিড ক্রস। আমি যদি বলতাম আমি লম্বা এবং কালো ও খাটো এবং সাদা, তাহলে দুই জোড়া বৈশিষ্ট্য চলে আসলো না, তখন এটাকে আমরা বলবো দ্বিসংকর ক্রস বা ডাই হাইব্রিড ক্রস। তখন এটাকে আমরা বলবো দ্বিসংকর ক্রস বা ডাই হাইব্রিড ক্রস। এবার দেখো টেস্ট ক্রস কি আর ব্যাক ক্রস কি, এটা আমরা আরো ডিটেলস পরে জানতে পারবো, খালি এতটুকু মনে রাখবা যে ধরো F1 বা F2 জনুর মধ্যে যে বংশধর গুলো রয়েছে সেগুলো কি হোমোজাইগাস না হেটারোজাইগাস। হেটারোজাইগাস তো তুমি একটু আগে বুঝলা, যে হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস সেটা জানার জন্য আমি যদি মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন কারোর সাথে ক্রস ঘটাই, তখন সেটাকে বলবো টেস্ট ক্রস। ক্লিয়ার? তাহলে F1 বা F2 জনু হোমোজাইগাস না হেটারোজাইগাস ওর বংশধর গুলো এটা জানার জন্য যদি মাতৃবংশের বিশুদ্ধ কারোর সাথে ক্রস ঘটাই, তাহলে সেটা টেস্ট ক্রস। আর ব্যাক ক্রস খেয়াল করো, দেখো ব্যাক ক্রসের মধ্যে সেম জিনিস, কিন্তু তুমি পিতৃমাতৃ যে কোনো বংশের মধ্যে ক্রস ঘটাইতে পারবা। এখন তুমি চিন্তা করে দেখো, শুধু যদি মাতৃবংশ উল্লেখ করে, শুধু যদি বলে মাতৃবংশ, আর একটা বললো পিতৃমাতৃ যে কোনো বংশ, এর মধ্যে একটা হবে টেস্ট ক্রস, একটা হবে ব্যাক ক্রস। আমি এভাবে মনে রাখতাম, দেখো ব্যাক ক্রস বলতে গেলে বা আসে না, বাতে কি বাবা, বাবা বাবা আছে কার মধ্যে, পিতা মাতা দুইটার সাথে যেটা ক্রস, দুইটা বংশের সাথে যেটা ক্রস ঘটানো যাবে সেটা হচ্ছে কি পিতৃমাতৃ বংশীয় না, তার মধ্যে বাবা আছে না, তাহলে পিতৃমাতৃ যে কোনো বংশের সাথে টেস্ট করার জন্য ক্রস ঘটালে সেটা হচ্ছে ব্যাক ক্রস। আর শুধুমাত্র মাতৃবংশের সাথে যদি আমরা টেস্ট মানে প্রচ্ছন্ন বা হেটারোজাইগাস বা হোমোজাইগাস জানতে চাই, এই জানতে চাওয়ার জন্য আমি শুধু মাতৃবংশের কোনো প্রচ্ছন্ন ক্রস সাথে ক্রস ঘটালাম, এটা হচ্ছে টেস্ট ক্রস। আর পিতৃমাতৃ যে কোনো বংশের সাথে ক্রস ঘটাইছি, পিতৃ কথাটা আসছে না, মানে বাবা আসছে না, তাহলে হচ্ছে ব্যাক ক্রস। হ্যাঁ, এটা তোমরা ইনশাল্লাহ মনে রাখতে পারো। এরপর দেখো জিনোম কি জিনিস, জিনোম হইতাছে জিনের সমষ্টি, কাহিনী শেষ। জিনোম হইতাছে জিনের সমষ্টি। ক্লিয়ার? তাহলে আশা করছি তোমরা এই টার্মগুলো মোটামুটি বুঝতে পারছো। সো আমরা এরপরে হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র নিয়ে আলোচনা করবো। কি দিব? ও কমেন্ট দেখবো, আচ্ছা। সো এমডি বায়েজিদ আমাদের সাথে জয়েন করছে, স্যার আমি এসএসসি 27 ব্যাচ। তো এসএসসি 27 ব্যাচ ভাইয়া, তুমি তোমাদের এইটা নাই, এটা ইন্টারমিডিয়েট 27 এর জন্য ক্লাস, ইন্টারমিডিয়েট 28 এর জন্য, সরি ইন্টারমিডিয়েট 26 এর জন্য মূলত ক্লাস, এটা ইন্টারমিডিয়েট 26 এর জন্য ক্লাস, 27টাও করতে পারে, এসএসসি যারা আছে তারা করতে পারবে না আর কি। ঠিক আছে? সো এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে মেন্ডেলের সূত্র। আমি যাই, তারপর তুমি শুরু করো। একবারে মেন্ডেলের দুইটা সূত্রের মধ্যে প্রথম সূত্রে চলে যাই। ওকে, যাব। সো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। তো আমরা সবাই জানি গ্রেগর জোহান মেন্ডেল, যাকে বংশগতিবিদ্যার জনক বলা হয়, গ্রেগর জোহান মেন্ডেল কিন্তু তার বংশগতিবিদ্যার উপর দুইটা সূত্র আবিষ্কার করছে। একটাকে আমরা বলি মেন্ডেলের প্রথম সূত্র, বা যেটাকে আমরা বলি মোনোহাইব্রিড ক্রস। কেন মোনোহাইব্রিড ক্রস একটু আগেই শিখছো, ওখানে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটানো হবে। আর হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র, যেটাকে আমরা বলবো ডাই হাইব্রিড ক্রস, যেখানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটানো হবে। তো আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র বা মোনোহাইব্রিড ক্রস। ক্লিয়ার? এবং তিনি কিন্তু এটা মটরশুঁটি নিয়ে গবেষণা করছিলেন। এবং একটা কথা তোমরা সবাই মনে রাখবা, সেটা হচ্ছে এখানে লেখা আছে, যেটা আমরা পড়িয়েছি তোমাদেরকে, এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর যদি আমরা ক্রস ঘটাই, তখন তাকে আমরা বলবো হচ্ছে মোনোহাইব্রিড ক্রস। ঠিক আছে? আচ্ছা, মেন্ডেলের প্রথম সূত্রটা আসলে কি একটু তোমাদেরকে বলি, তোমাদের মাথার উপর দিয়ে যাবে, তাও বলি। সংকর জীবে
বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। তুমি বলতে পারো এই যে ভাই কি মুখস্থ করে এসে বললে, আমি কিছুই বুঝলাম না, মাথার উপর দিয়ে গেল। আরেকবার বলি, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। তো আলটিমেটলি এই সূত্রটা তুমি কিছুই বোঝো নাই বা বুঝবা না সহজে, যারা পড়ছো আগে তারা বুঝবা। আমি তোমাদেরকে এটা দেখাই দেওয়ার পরে তুমি কিন্তু বুঝতে পারবা, ঠিক আছে? তো চলো আমরা একবারে কথা না বলে আমরা মেন্ডেলের সূত্রটা দেখার চেষ্টা করি, ঠিক আছে? দেখো এখানে কি করছে আসলে, এখানে যে মটরশুটি গাছ নিয়ে এসে গবেষণা করছে, যে লম্বা মটরশুটি আর খাটো মটরশুটি গাছের মধ্যে কিন্তু ক্রস ঘটাইছে। তো আমরা এখানে না দেখে আমরা একবারে ধরো এখানে করার চেষ্টা করি। দেখো উনি কি করছে, মেন্ডেল কি করছে, সে লম্বা মটরশুটি এবং খাটো মটরশুটির মধ্যে ক্রস ঘটিয়েছে। দেখো লম্বা মানে হচ্ছে আমরা ধরবো বড়টি বড়টি, টল টল, খাটো কি ছোটটি ছোটটি। তো দুইটাই সেম সেম না, আমরা যে কোনো একটা নিলাম, বড়টি নিলাম, এখান থেকে ছোটটি নিলাম। এদের মধ্যে যখন ক্রস ঘটাবে তখন দেখো কি হবে, বড়টি ছোটটি। তো এর মধ্যে লম্বা বৈশিষ্ট্যও আছে, খাটো বৈশিষ্ট্যও আছে। এবং তোমরা সবাই জানো যে লম্বা বৈশিষ্ট্যও আছে, খাটো বৈশিষ্ট্যও আছে। লম্বার খাটোর মধ্যে লম্বাটা প্রকট, যেমন কালো আর সাদার মধ্যে সাদা কালোটা হচ্ছে প্রকট। সো এখানে লম্বা খাটো দুইটা থাকলেও এখানে কিন্তু প্রকাশিত হবে লম্বা, আর লম্বাটা প্রকট বৈশিষ্ট্য, তাই না? কিন্তু এর মধ্যে যেহেতু খাটোটাও লুকায়িত আছে, এই জন্য এটাকে আমরা পুরোপুরি লম্বা না লিখে ব্র্যাকেটে সংকর লিখে দিব। সংকর মানে ওর মধ্যে খাটো বৈশিষ্ট্যও আছে। এখন তুমি চিন্তা করে দেখো, এই যে বড়টি ছোটটি, এর মধ্যে কিন্তু লম্বা বৈশিষ্ট্য আছে, খাটো বৈশিষ্ট্য আছে না? তো এটা তুমি কিভাবে বুঝতে পারবা যে এর মধ্যে কোন কোন বৈশিষ্ট্য আছে? বুঝতে গেলে তোমাকে দেখো একই রকম আরেকটার সাথে, ধরো এটা কি বড়টি ছোটটি না, এরকম একই রকম কোন আরেকটা বংশধরের কারোর সাথে তোমাকে ক্রস ঘটাতে হবে, তখন এর মধ্যে থেকে কালো লম্বা খাটো সব বেরোয় আসবে। তাহলে এই যে লম্বা, সংকর লম্বার মধ্যে কিন্তু লম্বা বৈশিষ্ট্যও লুকায় আছে, খাটো বৈশিষ্ট্যও লুকায় আছে। এটা বের করার জন্য একই ধরনের আরেকটার সাথে ওকে ক্রস ঘটাতে হবে। তাহলে কি হবে দেখো, এখন এখানে হবে কি কি বড়টি ছোটটি, এখানেও সেম বড়টি ছোটটি না? এখন তুমি চিন্তা করে দেখো, এটা যদি মনে মনে কল্পনায় তুমি চিন্তা করো, 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে ক্রস ঘটানোর সিস্টেম হচ্ছে প্রথমে 1 এর সাথে 3 দিবা, তারপর 1 এর সাথে 4 দিবা, তো 1 3 1 4, এরপরে 2 এর সাথে 3 দিবা, তারপর 2 এর সাথে 4 দিবা, তাহলে 2 3 2 4, 1 3 1 4 2 3 2 4, ক্লিয়ার? 1 3 1 4 2 3 2 4। তো দেখো 1 এর সাথে যদি তুমি 3 দাও তাহলে কি হবে দেখো, বড়টি বড়টি। যদি 1 এর সাথে 4 দাও তাহলে কি হবে দেখো, বড়টি ছোটটি। তুমি যদি 2 এর সাথে 3 দাও তাহলে কি হবে, বড়টি ছোটটি। যদি 2 এর সাথে 4 দাও তাহলে কি হবে দেখো, ছোটটি ছোটটি। তাহলে খেয়াল করে দেখো তো, এই যে একদম যেটা বড় সেটাও বেরোয় আসছে লম্বাটা, এবং একদম যেটা খাটো সেটাও বেরোয় আসছে। আর তুমি চিন্তা করে দেখো, আমরা শুধু লম্বা খাটো হিসাব করবো, তাহলে এখানে একটা বড়টি থাকলেই সে কিন্তু লম্বা হবে, লম্বা হবে, তাই না? লম্বাটা প্রকট। এখানেও একটা বড়টি আছে না, প্রকট আছে, তাহলে অবশ্যই এটা কি হবে, লম্বা হবে। এখানে আরো একটা বড়টি আছে না, তাহলে ও কি হবে, লম্বা হবে। এবং এটা দেখো, এটা কি কাঠো, খাটো, কাঠো, সেটা হচ্ছে খাটো। তো মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী দেখো, লম্বা হচ্ছে কয়টা, লম্বা হচ্ছে 3টা, আর খাটো হচ্ছে কয়টা, খাটো হচ্ছে 1টা। তাহলে বলতো মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত, 3:1। আমি যদি লম্বা খাটো হিসাব না করে কালো সাদার মধ্যে হিসাব করতাম, কালো বাদামের মধ্যে হিসাব করতাম, যে কোনো হিসাব যদি আমি মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী করি, তাহলে কিন্তু ওইটা কি হবে, ওইটা 3:1 হবে। তো তুমি দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে। দেখো তিনি কি করছে, যে একদম বিশুদ্ধ লম্বার সাথে বিশুদ্ধ খাটোর ক্রস ঘটাইছে, বড়টি বড়টির সাথে ছোটটি ছোটটির ক্রস ঘটাইছে। প্রথমে দেখো বড়টি ছোটটি অর্থাৎ সকল উদ্ভিদে লম্বা, এরপরে বড়টি ছোটটির সাথে আবার বড়টি ছোটটির ক্রস ঘটায় 3টা দেখো পাইছে হচ্ছে লম্বা, এবং একটা দেখো পাইছে হচ্ছে খাটো। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের যে অনুপাত হয়ে গেল কত, 3:1। 3:1 শিখছো? এখন দেখো এর যে সংজ্ঞাটা বলছে, সংজ্ঞাটা কি জিনিস, আমরা সংজ্ঞাটার সাথে একটু মিলানোর চেষ্টা করি। মেন্ডেলের প্রথম যে সূত্র, সেই প্রথম সূত্রের যে সংজ্ঞাটা কই, এই যে সংজ্ঞাটা দেখো কি বলছে, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়, তাই না? এর মানে কি তুমি খেয়াল করে দেখো তো, আমরা যদি আগে আমরা যেখানে শিখলাম এখানে চলে যাই, তাহলে দেখো তো এইটা হচ্ছে সংকর জীব না? এই সংকর জীবে দুইটা বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর মানে লম্বা আর খাটো, এটা মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করছে না? কিন্তু দেখো জননকোষ সৃষ্টির সময় এই একটা আর এই একটা পরস্পর থেকে পৃথক হয়ে গেছে না? যেহেতু এরা পরস্পর থেকে পৃথক হয়ে যায়, এই জন্য মেন্ডেলের প্রথম সূত্রকে কিন্তু বলা হয় পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশন।
এই জন্য কিন্তু মেন্ডেলের প্রথম সূত্রকে বলা হয় পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশন। ক্লিয়ার আমার কথা? So, আমাদের মেন্ডেলের প্রথম সূত্র পড়া শেষ। এখন আমরা পড়বো হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। এখন আমরা পড়বো হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। হ্যাঁ, আগে দ্বিতীয় সূত্র পড়ে আসি আগে, তারপরে ব্যতিক্রম বলবো। তো এখন আমরা পড়বো হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। দেখো মেন্ডেলের দ্বিতীয় সূত্র কি বলছে, যে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যদি ক্রস ঘটানো হয় তাহলে প্রথম বংশধরে কেবলমাত্র প্রকট গুলাই প্রকাশিত হবে। খুব নর্মাল। এবং গ্যামেট সৃষ্টির সময় এগুলো জোড়া ভেঙে আলাদা আলাদা হয়ে যাবে। টেকনিক্যালি প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য ঘুরে ফিরে কিন্তু একই মূল ধারায় প্রবাহিত, তাহলে জিনিসটা একটু আলাদা। মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী আসলে কি বলছে সেই জিনিসটা একটু খেয়াল করে দেখো। মেন্ডেল তার দ্বিতীয় সূত্র অনুযায়ী সে কিন্তু ক্রস ঘটাইছে কার কার মধ্যে, সে ক্রস ঘটাইছে গোল হলুদ মটরশুটির সাথে কুঞ্চিত সবুজ মটরশুটির। হ্যাঁ, আমরা এটা ধরে নিই, আমরা ধরো সেম ক্রসটা আমরা করি। দেখো সে কি করছে, সে গোল এবং হলুদ মটরশুটির সাথে কুঞ্চিত সবুজ মটরশুটির ক্রস ঘটাইছে। কেন এখানে দুইটা বৈশিষ্ট্য কেন আসতেছে? মেন্ডেলের প্রথম সূত্রতে একটা বৈশিষ্ট্য ছিল, কারণ এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্র, যেখানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে পরস্পর ক্রস ঘটানো হয়, যেখানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে পরস্পর ক্রস ঘটানো হয়। তো গোল মানে কি? বড় আর, সো রাউন্ড রাউন্ড দিয়ে দিলাম। হলুদ মানে কি বলতো? বড় আই, সো ইয়েলো। খেয়াল করে দেখো তো, গোল আর কুঞ্চিত, কুঞ্চিত মানে কি জানো? দেখবা কিছু মটরশুটি চিপকা মেরে থাকে, একদম চিপকা মেরে থাকে, ওটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর হলুদ আর সবুজের মধ্যে হলুদ প্রকট, সবুজ প্রচ্ছন্ন। আবার গোল আর কুঞ্চিতর মধ্যে গোল প্রকট, কুঞ্চিত হচ্ছে তোমার প্রচ্ছন্ন। তাহলে দেখো, গোল যদি আমি দিছি বড় আর, তাহলে কুঞ্চিত যেহেতু প্রচ্ছন্ন, এটা কি দিব? ছোট আর। আমি যদি হলুদ দিছি বড় আই, তার মধ্যে সবুজ যেটা কুঞ্চিত, এটা কি দিব? ছোট আই। খুবই নর্মাল কথা না? তো যেটা প্রকট দিবা তার উল্টাটা দিবা প্রচ্ছন্ন। মনে থাকবে? এখন তুমি চিন্তা করে দেখো, এখানে দুইটা আর আছে না, দুইটা ওয়াই আছে না, আমরা একটা আর একটা ওয়াই নিব। এখান দিয়ে দেখো সেম ভাবে একটা ছোট আর একটা ছোট ওয়াই নিব। তো এদের মধ্যে যদি তুমি এখন মিল ঘটাও তাহলে কি পাওয়া যাবে বলো তো? একটা বড় আর, একটা ছোট আর, একটা বড় ওয়াই, একটা ছোট ওয়াই, তাই না? এখন চিন্তা করে দেখো, এই জিনিসটার মধ্যে টোটাল 4 ধরনের গ্যামিট আমরা পাবো। কিভাবে? ধরো তুমি সেম ভাবে যদি 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার চিন্তা করো, তাহলে 1 3 1 4 2 3 2 4 করলে খেয়াল করো, একের সাথে যদি 3 ঘটাও তাহলে কি হবে? বড় আর, বড় ওয়াই। যদি একের সাথে 4 ঘটাও তাহলে কি হবে? বড় আর, ছোট ওয়াই। তুমি যদি 2 এর সাথে 3 দাও তাহলে কি হবে? ছোট আর, বড় ওয়াই। এবং 2 এর সাথে 4 দিলে কি হবে? ছোট আর, ছোট ওয়াই। সেই ক্রস ঘটানো তোমাদেরকে আমি শিখিয়েছি। এখন দেখো, আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র যেহেতু এটা অনেকগুলা ক্রস হবে, এই জন্য এটাকে আমরা চেকার বোর্ডের মাধ্যমে নিয়ে যাবো। চেকার বোর্ডে জাস্ট এই 4টার সাথে 4টার ক্রস ঘটাবো। চেকার বোর্ডটা দেওয়ার সিস্টেম কি? দেখো, চেকার বোর্ডটা দেওয়ার সিস্টেম হচ্ছে, তুমি প্রথমে এরকম একটা বক্স করবা। সেই বক্সের দেখো এইদিকে টোটাল 1 2 3 4টা ঘর রাখবা, এবং এইদিকেও দেখো 1 2 3 4টা ঘর দিবা। সো এটা চেকার বোর্ড হয়ে গেল। এখন মনে রাখবা তুমি এখানে একটা দাগ দিয়ে দিছো, সো এই চিহ্ন দ্বারা আসলে পুরুষ বোঝায় আর এই চিহ্ন দ্বারা আসলে মহিলা বোঝায়। ঠিক আছে? স্ত্রী গ্যামেট বোঝায়। এখন তুমি চিন্তা করো এখানে কি কি আছে? বড় আর বড় আই, বড় আর ছোট আই, ছোট আর বড় আই। আমি এটা একটা করে দেখি। দেখো, প্রথমটায় আছে হচ্ছে বড় আর বড় আই, বড় আর ছোট আই। আবার দেখি বড় আর ছোট আই, ছোট আর বড় আই, ছোট আর বড় আই, ছোট আর ছোট আই। তো সেম টাইপের জিনিসের সাথে আমরা এখানেও ক্রস ঘটাবো। তো বড় আর বড় আই, বড় আর ছোট আই, ছোট আর বড় আই, ছোট আর ছোট আই। দেখো, ক্রস ঘটানোর সিস্টেম সবচেয়ে মজার। এইটার সাথে এই 4টার এক একবার করে করবো, তারপর এইটার সাথে এই 4টা, এটার সাথে এই 4টা। খেয়াল করো, তাহলে প্রথমে এইটার সাথে এইটার না, তাহলে কি হবে? দেখো, বড় আর বড় আর, বড় আই, বড় আই। ক্লিয়ার? এটার সাথে এবার এটার দাও, কি হয়? বড় আর বড় আর, বড় আই, ছোট আই। এটার সাথে এবার এটা দাও, কি হয়? বড় আর ছোট আর, বড় আই, বড় আই। এটার সাথে লাস্টারটা দিলে বড় আর ছোট আর, বড় আই, ছোট আই। বড় আর ছোট আর, বড় আই, ছোট আই। এবার এটার সাথে এটা দাও, কি হবে? বড় আর বড় আর, বড় আই, ছোট আই। এটার সাথে এটা দাও, বড় আর বড় আর, ছোট আই, ছোট আই। এটার সাথে এটা দাও, বড় আর ছোট আর, বড় আই, ছোট আই। এটার সাথে ওইটা দাও, দেখো, বড় আর ছোট আর, ছোট আই, ছোট আই। হ্যাঁ, একটু টাইম লাগে, বাট জিনিসটা সহজ। এটার সাথে এইটা, তাহলে কি হবে? দেখো,
বড় আর ছোট আর বড় অই ছোট অই। না না না, এটার সাথে যখন তুমি এটা দিবা তাহলে দেখো বড় আর ছোট আর বড় অই, হ্যাঁ বড় অই, একটা ভুল হয়ে গেলে কিন্তু শেষ, বড় অই। এরপরে এটা দিলে কি হবে দেখো, বড় আর বড় অই ছোট অই। এর সাথে পরেরটা দাও, দেখো দুইটাই ছোট আর দুইটাই বড় অই। তারপরে ওইটা দাও, ছোট আর বড় অই ছোট অই, তাহলে ছোট আর বড় অই ছোট অই। এবার এইটার সাথে এটা দিলে কি হবে দেখো, বড় আর বড় অই ছোট অই। এর সাথে ওটা দাও, বড় আর ছোট অই ছোট অই। এর সাথে ওটা দাও, ছোট আর বড় অই ছোট অই। লাস্টটা দেখো সবগুলা ছোট আর ছোট অই ছোট অই। এখন আমরা হিসাব করবো যে কোনটা আসলে কি, কোনটা গোল, কোনটা হলুদ, কোনটা গোল হলুদ, কোনটা কুঞ্চিত সবুজ। যদি একটাও বড় আর থাকে তাহলে সেটা গোল হবে, একটাও বড় অই থাকে তাহলে সেটা হচ্ছে হলুদ হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এর মধ্যে একটা বড় আর আছে, একটা বড় অই আছে, তাহলে এটা হচ্ছে গোল হলুদ, গোল হলুদ। তবে এটাও একটা বড় আর একটা বড় অই আছে, তাহলে এটাও কি গোল হলুদ, আমরা সংক্ষেপে লিখি গোল হলুদ। এটাও একটা বড় আর একটা বড় অই আছে, তাহলে এটাও কি বলো, গোল হলুদ। এটাও একটা বড় আর একটা বড় অই আছে, তাহলে এটাও কি গোল হলুদ। এটাও একটা বড় আর একটা বড় অই আছে, তাহলে কি হবে গোল হলুদ। এটা একটা বড় আর আছে, সো গোল। আর দেখো বড় অই নাই, তাহলে এটা কি সবুজ, তাই না, তাহলে এটা হচ্ছে গোল সবুজ, ছোট অই থাকলে সবুজ। একটা বড় আর একটা বড় অই আছে, তাহলে এটাও আবার কি বলতো, গোল হলুদ। এটা একটা বড় আর আছে, সো গোল। একটাও বড় অই নাই, তাহলে ছোট অই আছে, তাহলে সবুজ। বড় অই দুইটাই আছে, তাহলে গোল হলুদ। বড় আর আছে, সো গোল। বড় অই আছে, সো হলুদ। ছোট আর আছে, তাহলে এটা গোল না, এটা কুঞ্চিত। বড় অই আছে, তাহলে হলুদ। ছোট আর আছে মানে কুঞ্চিত, বড় অই আছে মানে হচ্ছে হলুদ। এটা দেখো বড় অই দুইটাই আছে, তাহলে গোল হলুদ, গোল হলুদ। বড় আর আছে, তাহলে গোল। ছোট অই আছে, তাহলে এটা হলুদ না, সবুজ। ছোট আর আছে, তাহলে এটা কি কুঞ্চিত। বড় অই আছে, তাহলে এটা কি বলো, হলুদ। আর ফাইনালি এটা হচ্ছে কুঞ্চিত সবুজ। তাহলে আমরা অনুপাতটা বের করব কার কার মধ্যে, এবং আমরা অনুপাত বের করব হচ্ছে প্রথমটা গোল হলুদ, গোল হলুদ ইস্টু গোল সবুজ ইস্টু কুঞ্চিত হলুদ ইস্টু কুঞ্চিত সবুজ। তাহলে আমরা আগে গোল হলুদটা খুঁজে বের করার চেষ্টা করি। গোল হলুদটা খুঁজে বের করার চেষ্টা করি, আমরা দেখি। দেখো প্রথমটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। তাহলে গোল হলুদ কয়টা আসছে, নয়টা না, তাহলে 9:2। এবার আমরা গোল সবুজ খুঁজবো, দেখো গোল সবুজ কয়টা আছে, গোল সবুজ দেখো এটা আছে কয়টা, একটা, দুইটা, তিনটা না, তাহলে গোল সবুজ হচ্ছে তিনটা, তাহলে 3 দিলাম। তো কুঞ্চিত হলুদ কয়টা আছে, কুঞ্চিত হলুদ আছে হচ্ছে এই যে একটা, দুইটা, তিনটা, তাহলে কত দিলাম বলো তো এখানে, 3। আর কুঞ্চিত সবুজ আছে কয়টা, কুঞ্চিত সবুজ আছে এই যে একটাই, তাহলে এখানে দিলাম 1। তাহলে বলতো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত কত হলো, 9:3:3:1। 9:3:3:1, খুবই সহজ না, খালি একটু ধৈর্য ধরে তোমাকে করতে হবে। 9:3:3:1। তাহলে আমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্র শেষ। এখন আমরা মেন্ডেলের ব্যতিক্রম গুলা পড়বো, ঠিক আছে, আমরা মেন্ডেলের ব্যতিক্রম পড়বো। আমরা যদি মেন্ডেলের ব্যতিক্রম পড়তে চাই তাহলে আমাদেরকে কি পড়তে হবে, দেখো আমাদেরকে হচ্ছে এখানে চলে আসতে হবে। মেন্ডেলের দুইটা সূত্রেরই ব্যতিক্রম আছে, প্রথম সূত্রের ব্যতিক্রম, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তো আমরা প্রথম সূত্রের ব্যতিক্রমে যাওয়ার আগে আমরা একটা শর্ট ব্রেক নিয়ে নিই 2 মিনিটের। হ্যাঁ স্যার, 2 মিনিটের ব্রেক দেন, মাত্র 2 মিনিট। সো ব্রেক 2 মিনিটস। এরপরে আমরা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম পড়বো ইনশাল্লাহ।
ওকে স্যার, আমরা যাই। সম্মানিত উপস্থিতি, ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর। স্যার, এখন আবার শুরু হবে আমাদের ক্লাস। যাব। সো আমরা মেন্ডেলের প্রথম সূত্র পড়ে ফেলেছি, প্রথম সূত্রর পরে দ্বিতীয় সূত্র পড়ে ফেলেছি। তো এখন আমরা পড়বো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম এবং দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তো প্রথমেই আমরা পড়বো হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। প্রথমে আমরা পড়বো হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। মনে রাখবা, মেন্ডেলের প্রথম সূত্রের যে ব্যতিক্রম, সো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম টোটাল 3টা, এবং এই 3টা মনে রাখার টেকনিক মনে রাখবা, অলস। তো মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু এখান দিয়ে প্রশ্ন এসেছিল এমসিকিউ, নিচের কোনটা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম নয়? নিচের কোনটা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম নয়? হ্যাঁ, সেটা খুব কাজে লাগবে। মনে রাখবো, অ দিয়ে হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা। ল দিয়ে হচ্ছে লিথাল জিন, আর লিথাল জিনের অপর নাম তোমরা সবাই জানো, মারণ জিন। লিথাল জিন বা মারণ জিন। আর স দিয়ে হচ্ছে সমপ্রকটতা। আমরা সবাই একটু দেখার চেষ্টা করবো। একটা কথা মনে রাখবা, তোমার ব্যতিক্রম গুলোতে শুধু এইটাই আইডেন্টিফাই করাটা খুব বেশি ভাইটাল, খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যতিক্রমটা কোন জায়গায় হয়েছে। তুমি যদি জানতে পারো, বুঝতে পারো যে ব্যতিক্রমটা এই জায়গায় হয়েছে, ক্রস কিন্তু আগের নিয়মেই, শুধু ব্যতিক্রমটা যে জায়গায় হয়েছে ওই জায়গা অনুযায়ী তুমি যদি ডেলিভার করতে পারো, তাহলে ওইটা অনুযায়ী তুমি কিন্তু অ্যান্সারটা বের করে ফেলতে পারবা। এবং বুঝতেই পারতেছো, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম মানে অনুপাত কিন্তু 3:1 হবে না, অন্য কিছু একটা হবে। যখন আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম পড়বো, তখন কিন্তু 9:3:1 হবে না, অন্য কিছু একটা হবে। বাট তুমি যদি ধরতে পারো কোন জায়গায় ব্যতিক্রম, তাহলে তুমি সহজে পারবে। তো প্রথমটা দেখো, প্রথমটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। তো অসম্পূর্ণ প্রকটতা কি জিনিস? প্রকটতা মানে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার যে ক্ষমতা। যখন প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার ক্ষমতা সম্পূর্ণভাবে থাকবে না, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যটা অসম্পূর্ণভাবে প্রকাশ পাবে, অর্থাৎ সম্পূর্ণ প্রকটতা প্রকাশ পাবে না, তখন তাকে আমরা বলবো হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। উদাহরণ দিই, ধরো এখানে কি করছে, এই যে সন্ধ্যা মালতী ফুলের বেলায় লাল ফুল এবং সাদা ফুলের মধ্যে কিন্তু ক্রস ঘটাইছে, লাল ফুল এবং সাদা ফুলের মধ্যে ক্রস ঘটাইছে। তাহলে দেখো, সন্ধ্যা মালতী ফুলের বেলায় যদি আমরা ক্রস ঘটাই, ধরো এটা হচ্ছে লাল ফুল, আর ধরো আমরা দিলাম সাদা ফুল। লাল মানে কি? রেড, রেড বড় আর বড় আর। সাদা মানে কি? ছোট আর ছোট আর। তোমাদের নিয়ম অনুযায়ী দেখো, এখান দিয়ে একটু আগে একটা নিছিলা, এখান দিয়ে একটা নিছিলা, তাহলে কি হয়েছিল? বড় আর ছোট আর না? ওই হিসাবে এটা ছিল হচ্ছে লাল আর এটা ছিল সাদা, তাহলে হওয়ার কথা কি ছিল? হওয়ার কথা ছিল না লাল, এটা লাল কারণ লালটা প্রকট, বাট এটা তো অসম্পূর্ণ প্রকটতা, যার কারণে ওর প্রকট বৈশিষ্ট্যটা সম্পূর্ণরূপে প্রকাশ পাবে না। যেন লাল না হয়ে দেখো মাঝামাঝি একটা কালার হবে, সেটা হচ্ছে গোলাপি। এটাই কিন্তু ওর ব্যতিক্রম। তাহলে খেয়াল করে দেখো, যদি এই জায়গায় সম্পূর্ণভাবে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পেত, অসম্পূর্ণ প্রকটতা না হতো, তাহলে লাল আর সাদার মধ্যে ক্রস ঘটার কারণে এখানে লাল বড় আর ছোট আর লাল হতো না। ওটা অসম্পূর্ণ প্রকটতা হওয়ার দরুন লাল না হয়ে গোলাপি হয়েছে। তাহলে ফলে কি চেঞ্জটা হবে? পরবর্তীতে আমরা যখন এই একই ধরনের আরো একটার সাথে ক্রস ঘটাবো, তখন কি বেরোবে দেখো তো। এইখান দিয়ে 1-3 দিলে কি হয়? বড় আর বড় আর, তুমি সব ভালোভাবেই জানো। 1-4 দিলে বড় আর ছোট আর, আমরা আগে করাইছি জন্য দেখাচ্ছি না। 2-3 দিলে কি হবে দেখো, সেম বড় আর ছোট আর এবং ছোট আর ছোট আর, এই 4টা বেরোবে না ক্রস ঘটালে? তাহলে দেখো তো, এটা কিন্তু লালই হয়েছে। বাট এই যে দুইটা দেখো, এই দুইটা লাল না হয়ে হয়ে গেছে কি বলতো? গোলাপি না? লাল না হয়ে গোলাপি হয়ে গেছে না? আর এটা দেখো সাদা আছে। তাহলে খেয়াল করো তো, এই মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতার কারণে অনুপাত 3:1 না হয়ে কত হইছে? 1:2:1 হইছে না? তাহলে বলতো, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতার জন্য অনুপাত 3:1 না হয়ে কত হয়? 1:2:1। এটাই কিন্তু বোঝাতে চেয়েছে। দেখো এই যে এখানে কি হয়েছে, 1:2:1 হয়ে গেছে, 1:2:1 হয়ে গেছে। এই যে দেখো, একটা হয়েছে লাল, দুইটা হয়েছে গোলাপি এবং আরেকটা হয়েছে সাদা।
তো এইটাই দেখো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের অসম্পূর্ণ প্রকটতার দরুন সৃষ্ট ইফেক্ট। এরপরে যে ইফেক্টটা দেখো সমপ্রকটতা, এটাও একই টাইপের জিনিস। দেখো সমপ্রকটতা মানে হচ্ছে যে প্রকাশ পাওয়ার কথা একটা প্রকট বাট দুইটাই প্রকট হবে। উদাহরণ দিয়ে বলি, এখানে কার কার মধ্যে ক্রস ঘটেছে দেখো, কালো ও সাদা বর্ণের আন্দালুসিয়ান মোরগ মুরগির মধ্যে ক্রস ঘটেছে। ধরো আমরা ক্রস ঘটায় দেখি, ধরো কথার কথা, কালো আন্দালুসিয়ান মোরগ মুরগি মোরগ সেটা ধরো বড় বি ব্ল্যাক ব্ল্যাক, আর ধরো সাদা আন্দালুসিয়ান মুরগি তার ধরো কথার কথা ছোট বি। তাহলে যখন আমি বড় বি ছোট বি দিব তখন হওয়ার কথা কি ছিল বলো তো, কালো হওয়ার কথা ছিল না। বাট যেহেতু এইটা সমপ্রকটতা এজন্য কালো হবে না। সমপ্রকটতা মানে কালো প্রকাশ পাবে সাদাও প্রকাশ পাবে। তখন কি হবে বলতো, কালো সাদা, কালোর মধ্যে সাদা চেক যুক্ত হবে না। যেমন এমন মুরগি মোরগ হয় না যে কালোর মধ্যে সাদা সাদা সোপ সোপ থাকে বা সাদার মধ্যে কালো কালো সোপ সোপ থাকে। কেন? কারণ এখানে কালো সাদা দুইটাই সমানভাবে প্রকাশ পাইছে। বাট এটা যদি ব্যতিক্রম না হতো তাহলে এটা কিন্তু কালো প্রকাশ পাইত। এর ফলে কি হবে দেখো, আমি যখন আবার একই ধরনের আরেকটার সাথে ক্রস ঘটাবো তখন কি হবে, যে 1-3 দিলে বড় বি, 1-4 দিলে বড় বি ছোট বি, 2-3 দিলে বড় বি ছোট বি, আর 2-4 দিলে ছোট বি না। তো এইটা দেখো কি হয়ে যাচ্ছে, এটা একদম কালো হচ্ছে না, কালো কালো। আর এই দুটো দেখো বলতো কি হচ্ছে, এটা কি আর কালো হচ্ছে না, চেক যুক্ত হচ্ছে, কালোর মধ্যে সাদা চেক যুক্ত। আর এটা কি হয়ে যাচ্ছে বলতো, সাদা না। সেম ভাবে এইখানেও মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত 3:1 ছিল, সেটা না হয়ে এই সমপ্রকটতার কারণে অনুপাত হয়ে যাচ্ছে কত, 1:2:1 না। তাহলে এইটাও কিন্তু একটা ব্যতিক্রম, এইটাও কিন্তু এক ধরনের ব্যতিক্রম। ক্লিয়ার? সো এরপরে মেন্ডেলের যে ব্যতিক্রমটা আছে সেই ব্যতিক্রমটা হচ্ছে লিথাল জিন বা মারণ জিন। লিথাল জিন বা মারণ জিন, এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে একটা মরে যাবে। কি হয় মরে যাবে, খেয়াল করো। ধরো কথার কথা এখানে দেখানো হয়েছে, আমি তোমাদেরকে দেখাই দিই। দেখো এইখানে আলটিমেটলি, এই যে এখানে আলটিমেটলি দেখো যে একটা পুরুষ হলুদ ইঁদুরের সাথে স্ত্রী হলুদ ইঁদুরের ক্রস ঘটাইছে। ধরো আমরা যদি পুরুষ হলুদ ইঁদুর, এখানে কিন্তু শঙ্কর হলুদ, ঠিক আছে, তাহলে আমরা পুরুষ হলুদের সাথে স্ত্রী হলুদের ক্রস ঘটানো হয়েছে। যেহেতু শঙ্কর তাহলে বড় ওয়াই ছোট ওয়াই দিলাম, বড় ওয়াই ছোট ওয়াই দিলাম। এদের মধ্যে ক্রস ঘটালে কি হবে, আগে আমরা ক্রস ঘটাই বড় ওয়াই ছোট ওয়াই, সেখানেও দিই বড় ওয়াই ছোট ওয়াই। ক্রস ঘটানোর সিস্টেম হচ্ছে 1-3, তাহলে বড় ওয়াই 1-4, বড় ওয়াই ছোট ওয়াই 2-3, বড় ওয়াই ছোট ওয়াই 2-4। তাহলে দেখো ছোট ওয়াই। এর মধ্যে মনে রাখবা, যখনই এই বড় ওয়াই এক জায়গায় হচ্ছে, দুইটা হোমোজাইগাস, এটা কি বলে হোমোজাইগাস প্রকট এক জায়গায় হচ্ছে, তাহলে আমি কি লিখলাম দেখো, যখন দুইটা হোমোজাইগাস মানে একই রকম এবং হোমোজাইগাস প্রকট তারা এক জায়গায় হইছে, তখন এই জীবটা কিন্তু মরে যাচ্ছে, সেটা মৃত হয়ে যাচ্ছে। এটা যখন হোমোজাইগাস প্রকট এক জায়গায় হওয়ার কারণে, কেন, কারণ এখানে লিথাল জিনের কারণে এটা হচ্ছে না। লিথাল জিন কি করে, অন্য একটা জিনের তার যে পুষ্টি বা তার যে প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দেয়, ফলে সে বাঁচতে পারে না। তো এই ধরনের ইঁদুরের মধ্যে ক্রস হলে ব্যতিক্রমের কারণে দেখো কি হচ্ছে, এই বড় ওয়াই যখনই এক জায়গায় হচ্ছে তখন ইঁদুরটা মারা যাচ্ছে। তখন দেখো তো এই দুইটা কি, এই দুইটা হলুদ না, এই দুইটাও হলুদ। আর এটা কি বলতো, এটা কি কালার, এটা হচ্ছে মেটে কালার না, এটা মেটে কালার না। এখানে কি দিচ্ছে দেখো তো, 11টি কালার দিচ্ছে, 11টি। হ্যাঁ, আমি 11টি দিই, 11টি মানে মেটে টাইপের আর কি। তো এটা কি কালার বলতো, 11টি কালার না। তাহলে খেয়াল করে দেখো তো, যদি এইটা মারা না যাইতো তাহলে কিন্তু হলুদ, এটাও হলুদ হতো, তাহলে হলুদ হতো 3, 11টি হইতো 1। বা যেহেতু মারণ জিন বা লিথাল জিনের কারণে একটা মারা গেল, এই জন্য 3:1 না হয়ে দেখো কত হচ্ছে, 2:1। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে মারণ জিন বা লিথাল জিনের কারণে মেন্ডেলের অনুপাত 3:1 না হয়ে কত হয়, এটা খুব নর্মাল একটা কথা, কমন একটা সেন্স, যে মারণ জিন বা লিথাল জিন একটা মরে যাবে, তাহলে 3:1 না হয়ে 2:1 হবে, 3:1 না হয়ে 2:1 হবে। আর এখানে কিছু কথা মনে রাখবা তোমরা, একটা টার্ম আছে, এই টার্মটা হচ্ছে দুই ধরনের লিথাল জিন থাকে, একটা হচ্ছে সেমি লিথাল জিন, একটা হচ্ছে সেমি লিথাল জিন, আরটাকে বলা হয় সাব ভাইটাল জিন। সাব ভাইটাল জিন, একটা হচ্ছে সেমি লিথাল জিন এবং একটা হচ্ছে সাব ভাইটাল জিন। দেখো সেমি মানে হচ্ছে অর্ধেক, সেমি মানে হচ্ছে অর্ধেক, অর্ধেক, তাহলে কত পার্সেন্ট বলতো, 50%। তাহলে যে সকল লিথাল জিনের কারণে 50% বা তার বেশি জীব মারা যায়, বা তার বেশি জীব মারা যায়, তাকে আমরা বলবো সেমি লিথাল। সেমি মানেই 50 না, তাহলে যে জিনের কারণে, যে লিথাল জিনের কারণে 50% বা তার বেশি জীব মারা যায় সেটা হচ্ছে সেমি লিথাল।
সাব মানেই কিন্তু নিচে, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টরের নিচে না, সাব ডিভিশন, ডিভিশনের নিচে না, তাহলে সাব মানেই কিন্তু নিচে। তাহলে কার নিচে? 50% এর নিচে বা কম। তাহলে যে জিনের কারণে, যে লিথাল জিনের কারণে 50% এর কম জীব মারা যায়, তখন তাকে আমরা বলবো হচ্ছে সাব ভাইটাল জিন। সাব ভাইটাল জিনের উদাহরণ ড্রোসোফিলা মাসির লুপ্তপ্রায় ডানা, ড্রোসোফিলা মাসির লুপ্তপ্রায় ডানা, হ্যাঁ, ড্রোসোফিলা মাসির লুপ্তপ্রায় ডানা। আর সেমিলিথাল জিনের উদাহরণ কি? আমাদের এই যে ধরো তোমার হিমোফিলিয়া, এই হিমোফিলিয়া কিন্তু সেমিলিথাল জিনের উদাহরণ। সেই দুটা জিনিস একটু মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শেখা হয়ে গেল মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। এরপরে আমরা শুরু করবো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তার আগে স্যার কেটে দিয়ে আবার শুরু করে দেন। স্যার কেটে দিয়ে আবার শুরু করেন। ওকে, সো আমরা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম পড়ার পরে এখন আমরা পড়বো হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম শেষ করে এখন আমরা পড়বো হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। ওকে, দেখো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের প্রথম যেটা আছে এটা হচ্ছে পরিপূরক জিন। পরিপূরক জিন কি জিনিস আমি তোমাদের একটু বুঝিয়ে বলি, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো এইখানে আলটিমেটলি যে ক্রসটা ঘটাইছে কার কার মধ্যে ঘটাইছে দেখো, দেখো সাদা ফুলযুক্ত মিষ্টি মটরের সাথে সেম আরেক ধরনের সাদা ফুলযুক্ত মিষ্টি মটরের ক্রস ঘটাইছে। তো একটাই ধরো কি ধরছে দেখো, একটাই ধরছে যেহেতু সেম দুইটাই সাদা ফুলযুক্ত মিষ্টি মটর, তো একটাই ধরছে বড় এ ছোট বি, আরেকটাই কি ধরছে ধরো ছোট এ বড় বি। তো আমরা তো ক্রস ঘটানোর নিয়ম জানি, এখান থেকে একটা নিব, এখান থেকে একটা নিব, তাহলে কি হবে বড় এ ছোট এ বড় বি। এটার মধ্যে মিল ঘটালে কি হবে বড় এ বড় বি ছোট বি, তাই না? এখন আমরা সবাই জানি এটা থেকে আমরা 4টা বের করতে পারবো, 1 3 1 4 2 3 2 4 করে। টোটাল আমরা কয়টা বের করতে পারবো? 4টা। তাহলে 1 3 1 4 করলে কি হবে দেখো, 1 3 তাহলে বড় এ বড় বি, 1 4 তাহলে কি হবে বড় এ ছোট বি, 2 3 তাহলে কি হবে ছোট এ বড় বি, আর 2 4 মানে কি হবে ছোট এ ছোট বি, তাই না? তো এই 4টার মধ্যে এই 4টার ক্রস আমরা কিন্তু ইনশাল্লাহ ঘটাবো। তাহলে খেয়াল করে তুমি দেখো, যখন আমরা এই যে মিক্সটা করাইলাম প্রথম বংশ ধরে বড় এ বড় বি ছোট বি, তখন খেয়াল করে দেখছো যে এইখানে কিন্তু সবগুলো বেগুনি ফুলযুক্ত হয়ে যাচ্ছে। তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে ভাইয়া ছিল তো সাদা ফুলযুক্ত মিষ্টি মটর, সাদা ফুলযুক্ত মিষ্টি মটরের সাথে আমি সাদা ফুলযুক্ত মিষ্টি মটরের ক্রস ঘটালাম, সাদা ফুলযুক্ত মিষ্টি মটরের সাথে আমি সাদা ফুলযুক্ত মিষ্টি মটরের ক্রস ঘটালাম। তাহলে আমি যদি ক্রস ঘটিয়ে থাকি তাহলে কেন এটা বেগুনি ফুল হলো? এর কারণটা হচ্ছে তোমরা মনে রাখবা এই বড় এ আর এই বড় বি হলো একে অন্যের পরিপূরক। পরিপূরক মানে কি? ধরো একটা জিনিস মনে রাখবা, অনেক সময় এমন হয় ধরো কথার কথা তোমার আম্মু আর আব্বু এর দুজন মিলেই কিন্তু একটা বিশাল রেভলিউশন ঘটিয়ে দিয়েছে। মানে ব্যাপারটা এমন, তোমার মনে হয় না যে আমার জীবন যদি ও থাকতো তাহলে আমার জীবন খুব রঙিন হতো, তাই না? আমার জীবন রঙিন হতো, আমার জীবন খুব কালারফুল হতো। তো কখন রঙিন হবে? যখন মনে রাখবা এই বড় এ আর বড় বি এক জায়গায় হবে, তখন সে রঙিন হয়ে যাবে। খেয়াল করে দেখো এইখানে কিন্তু একটা বড় এ ছিল বাট একটা বড় বি ছিল না, আবার এখানে দেখো একটা ছোট এ ছিল, এখানে বড় বি ছিল বাট বড় এ ছিল না। তখনই সেটা সাদা থেকে কালারফুল হবে, রঙিন হবে, যখন বড় এ বড় বি এক জায়গায় হবে। তাহলে এখানে বড় এ বড় বি এক জায়গায় হয়েছে না, তাহলে বড় তো এটাকে সাদা থাকবে না বেগুনি হবে? এটা কিন্তু বেগুনি হয়ে যাবে। তাহলে বড় তো এটা কি সাদা থাকবে না বেগুনি হবে? ওটা কিন্তু বেগুনি হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি চিন্তা করো, তাহলে পরিপূরক জিনে আমরা যেটা দেখলাম, আমরা যখন ক্রস ঘটাই, আমরা যখন চেকার বোর্ডে যাই, দেখো চেকার বোর্ডে যখনই যাওয়া হয়েছে সেম জিনিস, এখানে বড় এ বড় বি, বড় এ ছোট বি, ছোট এ ছোট বি, ছোট এ বড় বি, আর ছোট এ ছোট বি, যে এইখানে যেটা আমরা বের করলাম, তো এই 4টার সাথে আবার এই 4টার ক্রস ঘটাইছে। দেখো এই 4টার সাথে আবার এইদিকে সেম 4টা জিনিসের ক্রস ঘটানো হয়েছে, তাই না? তোমাদেরকে একটু আগে আমি শিখাইছি ক্রস ঘটানোর সিস্টেম কি। দেখো এইটার সাথে এইটা, তাহলে বড় এ বড় বি বড় বি, এটার সাথে এইটা, তাহলে বড় এ বড় বি ছোট বি, এইভাবে সবগুলা ক্রস ঘটানো হয়েছে। এখন কালার কোনটা কিভাবে হবে তোমরা মনে রাখবা, একমাত্র যেখানে একটা বড় এ এবং একটা বড় বি থাকবে সেখানে সবাই বেগুনি হবে। তাহলে খেয়াল করে দেখো তো, এখানে একটা বড় এ আছে না, একটা বড় এ আছে না, একটা বড় বি আছে না, তাহলে সে বেগুনি। এখানে একটা বড় একটা বড় বি আছে না, বেগুনি। একটা বড় বি আছে, বেগুনি। একটা বড় বি আছে, বেগুনি। তবে একটা বড় একটা বেগুনি আছে, বড় বি আছে, বেগুনি।
একটা বড় এ কিন্তু একটা ছোট বি আছে, বড় বি নাই। তাহলে একটা বড় এ, দেখো একটা বড় এ আছে বাট একটা বড় বি নাই, একটা বড় বি নাই, তাহলে কিন্তু সে সাদা হয়ে যাবে। আবার দেখো এখানে একটা বড় একটা বড় বি আছে, বেগুনি। একটা বড় এ আছে বাট বড় বি নাই, তাহলে সাদা। একটা বড় এ আছে একটা বড় বিও আছে, বেগুনি। একটা বড় এ আছে বড় বিও আছে, বেগুনি। একটা ছোট এ আছে, বড় বি আছে কিন্তু বড় এ নাই, তাহলে সাদা। দেখো বড় বি আছে বাট বড় এ নাই, সাদা। বড় এ আছে বড় বিও আছে, বেগুনি। বড় এ আছে বড় বি নাই, তাহলে সাদা। বড় বি আছে বাট বড় এ নাই, সাদা। আর এখানে তো কোনো বড় নাই, তাহলে এটা সাদা। তার মানে ব্যাপারটা অনেকটা এমন যে এই বড় হাতের বির জন্য এই বড় হাতের বি হচ্ছে একে অন্যের পরিপূরক, একে অন্যের পরিপূরক। একজন আর একজনকে ছাড়া সে বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। এরা হচ্ছে একে অন্যের পরিপূরক, মানে একজন আর একজনকে ছাড়া, একজন আর একজনকে ছাড়া একজন আর একজনকে ছাড়া সে বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। ক্লিয়ার আমার কথা? একজন আর একজনকে ছাড়া সে বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। তার মানে কি, যখনই বড় এ আর বড় বি এক জায়গায় হয়ে যায় তখনই সে কালারফুল হয়, অর্থাৎ তখনই সে কি হয়, বেগুনি হয়। বাট খেয়াল করে দেখো, ধর একটা বড় এ আছে বাট বড় বি নাই, তখন তার জীবন সাদা, তখন সে সাদা। আবার ধর একটা বড় বি আছে বাট বড় এ নাই, তখনও তার জীবন সাদা। বাট যখনই একটা বড় এ একটা বড় বি এক জায়গায় হয়ে যাবে তখনই সে বেগুনি। এই জন্য কিন্তু এটাকে বলা হয়েছে পরিপূরক জিন। তাহলে খেয়াল করে দেখো, টোটাল বেগুনি আছে হচ্ছে 9টা, টোটাল বেগুনি আছে আর সাদা আছে কয়টা, আমরা একটু গুনে দেখি। দেখো বেগুনি, দেখো যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে বেগুনি আর সাদার অনুপাত তখন কত হবে, 9:7। তাহলে খেয়াল করে দেখছো, পরিপূরক জিনের কারণে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, পরিপূরক জিনের কারণে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কত, 9:3:3:1 না হয়ে 9:7 হলো। তবে এরপরে যে জিনিসটা আছে এটা হচ্ছে এপিস্টাসিস। এপিস্টাসিস কি জিনিস তোমরা মনে রাখবা, যখন একটা জিন আর একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে তখন তাকে আমরা বলবো এপিস্টাসিস। যখন একটা জিন আর একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে তখন তাকে আমরা বলবো হচ্ছে এপিস্টাসিস। ক্লিয়ার? তুমি চিন্তা করে দেখো, তোর এপিস্টাসিস কি জিনিস বললাম, যখন একটা জিন আর একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। তাহলে এইখানে কিন্তু কেউ একজন বাধা দিবে এবং কেউ একজন বাধা পাবে, কেউ একজন বাধা দিবে এবং কেউ একজন বাধা পাবে। সে বাধা দিবে, এপিস্টাসিস না? তাহলে এপিস্টাসিস থেকে আমরা এটা বলবো এপিস্ট্যাটিক জিন। তাহলে যে বাধা দিবে তাহলে এপিস্টাসিস ঘটাবে, এই জন্য ওই জিনকে আমরা বলবো এপিস্ট্যাটিক জিন। আর যে বাধা পাবে সে নিচে থাকবে না, মনে রাখবে হাইপো মানে নিচে। তাহলে যে বাধা পাবে সে হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। সে কি জিন? হাইপোস্ট্যাটিক জিন। তাহলে খেয়াল করো জিনিসটা কি বলছে, যখন একটি জিন অন্য আর একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন তাকে বলা হয় এপিস্টাসিস। যে বাধা দেয় তাকে বলা হয় এপিস্ট্যাটিক জিন, আর যে বাধা পায় তাকে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন। ক্লিয়ার? এই এপিস্টাসিস কিন্তু দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে প্রকট এপিস্টাসিস এবং একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। তোমাদের একটু দেখাই দিই, তোমাদের যেহেতু আমি মেন্ডেলের দ্বিতীয় সূত্র বুঝিয়ে ফেলছি, তোমাদের এখন লাইন বাই লাইন করে দেওয়া লাগবে না, বুঝতে পারবে একটু দেখাইলে। দেখো খেয়াল করো, এখানে সাদা লেঘর্ন জাতীয় এক ধরনের, সাদা লেঘর্ন জাতীয় এক ধরনের মোরগ মুরগির সাথে সাদা ওয়াইনডটের ক্রস ঘটানো হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, যখন ক্রস ঘটানো হলো তখন খেয়াল করে দেখো কি হয়েছে, সাদা লেঘর্নকে ধরা হয়েছে বড় সি বড় সি বড় ওয়াই বড় ওয়াই, আর সাদা ওয়াইনডটকে ধরা হয়েছে বড় সি ছোট ছোট সি ছোট সি ছোট ওয়াই ছোট ওয়াই। তাহলে খেয়াল করে দেখো, এই দুটাকে আমরা একটা বড় সি একটা বড় ওয়াই নিব, একটা ছোট সি একটা ছোট ওয়াই নিব, তাহলে কি হবে, বড় সি বড় ওয়াই ছোট ওয়াই না? আর তুমি আমাকে বলতে পারো ভাইয়া এখানে বড় সি বড় ওয়াই ছোট ওয়াই এটা সাদা হলো কেন? কারণ এই বড় সি আর বড় ওয়াই যখনই এক জায়গায় থাকবে তখন এইটা একজন আরেকজনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। দেখো এই যে সাদা লেঘর্নের রঙিন পালকের জন্য বাধাদানকারী জিন হচ্ছে আই, আর রঙিন পালক হওয়ার জন্য অর্থাৎ কালারফুল হওয়ার জন্য দায়ী হচ্ছে সি। তাহলে দেখো সি যদি কোনো জায়গায় থাকে তাহলে কিন্তু তার কালারফুল হওয়ার কথা, সি যদি কোনো জায়গায় থাকে তার কালারফুল হওয়ার কথা। বাট আই হচ্ছে একটা এপিস্ট্যাটিক জিন, আই হচ্ছে একটা এপিস্ট্যাটিক জিন, এপিস্ট্যাটিক জিন, যেটা এই সি কে কালারফুল হতে বাধা দিবে। তাহলে বলতো যেখানে এই বড় হাতের সি থাকবে তার কালারফুল হওয়ার কথা, বাট এখানে বড় হাতের আই চলে আসলে সে কালারফুল না হয়ে সে কি হয়ে যাবে, সে সাদা হয়ে যাবে। খেয়াল করে দেখো তো প্রত্যেকটা জায়গায়, এইখানে বড় হাতের সি আছে, বড় হাতের সি আছে, তার কালারফুল হওয়ার কথা না, বাট বড় হাতের আই আছে একটা, সো আর কালারফুল না হয়ে সাদা হয়ে গেছে।
সেম দেখো, বড় হাতে সি আছে, বড় হাতের আই আছে, সো কালারফুল নামে সাদা হয়ে গেছে। বড় হাতে সি কালারফুল হওয়ার কথা, বাট এই আইটা ওকে বাধা দিয়ে সাদা বানায় ফেলছে। বড় হাতে সি কালারফুল হওয়ার কথা, এই আইটা ওকে বাধা দিয়ে সাদা বানায় ফেলছে। সেম ভাবে দেখো, এই বড় হাতের আই বড় হাতের সি কে কালারফুল না হতে দিয়ে সাদা করছে। বাট এইখানে দেখো তো বড় হাতের সি আছে, তো সে রঙিন হবে, তাকে বাধা দেওয়ার জন্য যে বড় হাতের আই লাগবে সে নাই, এজন্য সে কিন্তু রঙিন হয়েছে। সেম ভাবে দেখো তো, এখানে বড় হাতের সিও আছে, বড় হাতের আইও আছে, তাহলে বড় হাতের আইটা বড় হাতের সি কে বাধা দিবে সাদা। তো এখানে কোনো বড় হাতের আই নাই, তাহলে বড় হাতের সি আছে, তাহলে সে রঙিন। এইভাবে করেই কিন্তু আলটিমেটলি এটা হয়েছে। তাহলে আমি তোমাকে বলি, ধরো তাহলে বললাম ই আল্লাহ সি, সি মানে একদমই সি। কেটে দিলা? এই ভিডিও এই ক্লিপ গুলা খুব জ্বালায়, ডাবল ক্লিপ। একদম পায়ে লেগে বন্ধ হয়ে গেল। যেটুকু লিখছি ওইটুকু আসবে। একটু সবাই যান্ত্রিক গোলযোগের জন্য একটু অপেক্ষা করো, আমাদের স্মার্ট বোর্ডটা বন্ধ হয়ে গিয়েছিল। একটু সবার কাছে সময় চেয়ে নিচ্ছি, যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের বোর্ডটি বন্ধ হয়ে গিয়েছিল। এখন লোড হচ্ছে আমাদের আনসেভ ফাইলটা, লোড হওয়ার পরে আবার পুরো ফাইলটা আবার লোড দেওয়া লাগবে। তুমি যে নূরের ও নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ও ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। এখান থেকে আবার নতুন করে আসছে। বুঝছিলাম আমরা, বলতো এইখানে। আচ্ছা দাও শুরু করো। না কমেন্ট পড়বো না, তুমি দাও। কমেন্ট 20 বার পড়ছি অলরেডি। আইসো কমাইছো, সাদা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, তো দেখো আমরা এইখানেই ছিলাম, তো বুঝতেই পারছো যে যেখানে যেখানে দেখো এই যে বড় সি, ধরো আমি এখানে দিয়ে দিলাম কথার কথা, ধরো আমি এখানে দিয়ে দিলাম যে বড় সি বড় সি, বড় আই বড় আই। তাহলে দেখো এখানে বড় সি ছিল, সো এর রঙিন হওয়ার কথা ছিল, কালারফুল হওয়ার কথা ছিল, বাট যেখানেই বড় আই থাকবে সে এই রঙিন হতে ওকে বাধা দিবে, যার কারণে এটা রঙিন না হয়ে এটা হয়ে যাবে হচ্ছে তোমার সাদা। তারপর ধরো যদি ধরি বড় একটা আছে বড় সি ছোট সি, বড় আই ছোট আই, সেম এখানে বড় সি আছে রঙিন হওয়ার কথা, বাট ওকে বড় আইটা বাধা দিব, সাদা হয়ে যাবে। তাহলে যেখানে যেখানে বড় সি পাবা সেটা ওকে বড় সি পাবা, সেটা রঙিন হওয়ার কথা, আর যদি সেখানে বড় আই থাকে তাহলে রঙিন হতে বাধা পাবে।
ওকে, তাহলে এইভাবে দেখো অনুপাত কত হয়েছে, 13:3। তো রঙিন হবে হচ্ছে তোমার সাদা হবে হচ্ছে 13টা, আর রঙিন হবে মাত্র 3টা। বাকি যে 13টা রঙিন হয় নাই, সাদা হয়েছে, এর কারণে দায়ী কিন্তু কে? দায়ী কিন্তু এপিস্টাটিক জিন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, সেম টাইপের জিনিস। তোমাকে শুধু বুঝতে হবে যে কি হলে আলটিমেটলি তোমার ব্যতিক্রমটা হয়। এখানে কি করছে, একটা মুখ বধিরের সাথে আর একটা মুখ বধিরের বিয়ে দিছে, যে কানেও শোনে না, কথাও বলতে পারে না। তো দেখো এটা কি ধরছে, একটা মুখ বধিরকে ধরছে বড় ডি ছোটই ছোটই, আরেকটাকে ধরছে ছোট ডি বড়ই বড়ই। তো কি হয়েছে দেখো, বড় ডি বড়ই ছোটই, মানে এইখানে সে সবাই কিন্তু স্বাভাবিক হয়েছে। দেখো দেখো পরবর্তী বংশধরে যখন এই চারটার মধ্যে ওই চারটার ক্রস ঘটানো হয়েছে, খেয়াল করে দেখো যেখানে যেখানে একই সাথে, দেখো এখানে দুইটা ছোটই আছে না, এখানে দেখো দুইটা ছোটই আছে না, এখানে দুটো ছোট ডি আছে না, দুটো ছোট ডি আছে না, দুটো ছোট ই আছে না, দুটো ছোট ডি আছে না, এখানে ছোট ই দুটাই আছে। তাহলে খেয়াল করে দেখো তো যেখানে যেখানে হয় দুইটা ছোটই থাকতেছে, হয় দুইটা ছোটই থাকতেছে, না হয় দুইটা ছোট ডি থাকতেছে, বলতো এটা কি হচ্ছে, প্রচ্ছন্ন জিন না? তাহলে এটা প্রচ্ছন্ন জিন না? বা দুইটা একসাথে আছে, দুইটা একসাথে মানে কি, দ্বৈত না? তাহলে এই বাধা দেওয়াটাকে আমরা কি বলতেছি, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। এপিস্টাসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। তাহলে খেয়াল করে দেখো যেখানে যেখানে এই দুইটা প্রচ্ছন্ন জিন একসাথে থাকতেছে একই রকম, হয় ডাবল ই নাহলে ডাবল ডি ছোট হাতে, দুইটা ছোট অর্থাৎ প্রচ্ছন্ন জিন একই সাথে থাকতেছে, দুইটা ছোট অর্থাৎ প্রচ্ছন্ন জিন একই সাথে থাকতেছে, সেখানে সেখানে দেখো মুখ বধির হয়ে যাচ্ছে, সেখানে সেখানে মুখ বধির হয়ে যাচ্ছে। আর যেখানে দেখো দুইটা একসাথে থাকতেছে না, সেখানে কিন্তু আলটিমেটলি স্বাভাবিক হচ্ছে। তাহলে এখানেও অনুপাত কত, এখানে অনুপাত কিন্তু 9:7, সেম জিনিস। তাহলে আমি তোমাদেরকে কেন পুরোটা দেখাই দিলাম না, তোমাদের বেসিকটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, তুমি কিন্তু খুব সহজে এখন বুঝতে পারো যে এপিস্টাসিস মানে কি, যে বড় হাতের সি মানে হবে রঙিন, বড় হাতের আই হচ্ছে এপিস্টাটিক জিন, তো বাধা দিবে। যেখানে বড় হাতের সি থাকবে, বড় হাতের আইও থাকবে, সেখানে বাধা পাবে রঙিন হতে, তো সাদা হয়ে যাবে। আবার দেখো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস মানে হচ্ছে যেখানে একই রকম দুইটা প্রচ্ছন্ন জিন থাকবে, একই রকম দুইটা প্রচ্ছন্ন জিন থাকবে, সেখানে রোগ প্রকাশ পাবে, সেখানে মুখ বধির হবে। আর যেখানে দেখো একই রকম দুইটাই নাই, সেখানে সবগুলো স্বাভাবিক হয়েছে। তাহলে আমি, এটাই কিন্তু আমার স্পেশালিটি, আমি কিন্তু তোমাদেরকে লাইন বাই লাইন পড়াবো না, বাট আমি তোমাকে এমন বেসিক ক্লিয়ার করে দিব তুমি প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝতে পারবা। যেমন দেখো মেন্ডেলের প্রথম সূত্র আমি বোঝানোর পরে, প্রথম সূত্রের ব্যতিক্রম একটা দেখিয়ে দেওয়ার পরে বাকি সবগুলো কিন্তু তুমি নিজেই করতে পারতা। ঠিক তেমনি দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম পড়ানোর পরে আমি দ্বিতীয় সূত্রে একটা ব্যতিক্রম হাতে করিয়ে দেখিয়েছি, এরপরে কিন্তু বাকি সবগুলো তুমি নিজেই করতে পারবা। একটা টিচারের বৈশিষ্ট্য এমনই হওয়া উচিত, সে তোমাকে করতে শেখাবে, সবগুলা করে করে দিবে না। তো এই হচ্ছে ছিল আমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। স্যার কেটে দিয়ে আবার শুরু করে দেন সাথে সাথে। স্যার কেটে দিয়ে আবার শুরু করে দেন। ওকে, সো এখন আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটার নাম হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। এখন আমরা কোন টপিক পড়বো, এখন আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটার নাম হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। মনে রাখবো এই পলি মানেই হচ্ছে বেশি, পলি মানেই হচ্ছে বেশি, জেনিক মানে তো বুঝতে পারছো জিন থেকে আসছে, জিন প্লাস ইক, এই ইক মানে সম্পর্কিত, চারটা জিনিস মানে সম্পর্কিত শেখাইছিলাম, টিক, ইক, আল, আর, আরো অনেক কিছু আছে, এই চারটা মনে রাখবা, এই চারটা মানে সম্পর্কিত। তো যেখানে অনেকগুলো একাধিক জিন মিলে একটা মাত্র বৈশিষ্ট্য প্রকাশ করবে, যেখানে একাধিক জিন মিলে একটা মাত্র বৈশিষ্ট্য প্রকাশ করবে, তাকে আমরা বলবো পলিজেনিক ইনহেরিটেন্স। এবং ইনহেরিটেন্স কেন, এটা একটা বংশ থেকে আরেকটা বংশে ছড়ায়, তাই না? তাহলে অনেকগুলা জিন মানে পলিজিন মিলে যখন একটা মাত্র বৈশিষ্ট্য প্রকাশ করবে এবং সেইটা এক বংশ থেকে আরেক বংশে ছড়াবে, ওটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। এই পলিজেনিক ইনহেরিটেন্স এর উদাহরণ কি হতে পারে, আমাদের মানুষের উচ্চতা, আমাদের গায়ের রং, আমাদের চোখের রং, আমাদের ওজন, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের গাভীর দুধ, ভুট্টা বা গমের দানার রং, এগুলো সবগুলো কিন্তু আলটিমেটলি একাধিক জিন মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে। তার মানে মানুষের যে চুলের রং, এটা কিন্তু একটা জিনের দ্বারা প্রকাশিত না, অনেকগুলা জিন মিলে এটা করছে। মানুষের যে উচ্চতা, এটা অনেকগুলা জিন মিলে উচ্চতাটা কন্ট্রোল করছে। তো এইগুলো হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। আর ওই জিন গ্রুপকে আমরা বলবো হচ্ছে পলিজিন। ক্লিয়ার? এবং এক বংশ থেকে আরেক বংশে যাওয়াটাকে আমরা কি বলবো, এই বংশগতিকে বলবো পলিজেনিক ইনহেরিটেন্স। মনে রাখবা কে ম্যাথার সে সর্বপ্রথম পলিজিন নামকরণ করছে। তাহলে পলিজিন নামকরণ করেছেন কে, কে ম্যাথার। পলিজিন নামকরণ করেছেন কে, কে ম্যাথার। এখন দেখো পলিজেনিক ইনহেরিটেন্স এর কারণে আসলে জিনতাত্ত্বিক যে চেঞ্জটা, সেই চেঞ্জটা তোমরা একটু খেয়াল করে দেখো কি বলছে, খেয়াল করো। ধরো একজন নিগ্রোর সাথে আমরা ক্রস ঘটালাম একজন শ্বেতাঙ্গের, একজন নিগ্রের সাথে আমরা ক্রস ঘটালাম একজন শ্বেতাঙ্গের। ধরো নিগ্রোকে আমরা কি ধরছি, সবগুলা বড় হাতের ধরছি, ঠিক আছে? ধরো দিলাম B1 B1 B2 B2।
তো শ্বেতাঙ্গকে কি দিলাম, ছোট হাতের বি1, ছোট হাতের বি1, ছোট হাতের বি2, ছোট হাতের বি2। তো এদের মধ্যে আমরা যখন ক্রস ঘটাবো তখন কি হবে দেখো, এখান দিয়ে আমরা একটা বি1 বি2 নিব, এখান দিয়ে একটা বি1 বি2 নিব। এই দুটাকে মিলাইলে কি হবে দেখো, বড় হাতের বি1, ছোট হাতের বি1, বড় হাতের বি2, ছোট হাতের বি2, তাই না? তো খেয়াল করে দেখো, এর সিস্টেমটা হচ্ছে একটা এমন যে তোমরা তো প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বোঝো, সবগুলা বড় হাতের গুলা হচ্ছে প্রকট আর ছোট হাতের গুলা হচ্ছে প্রচ্ছন্ন, ঠিক আছে? বড় হাতের গুলা হচ্ছে প্রকট, ছোট হাতের গুলা হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে দেখো যেখানে চারটাই বড় হাতের থাকবে, অর্থাৎ দেখো বি1 বি1 বি2 বি2, চারটাই বড় হাতের আছে না? চারটা বড় হাতের হলে সে হবে হচ্ছে নিগ্রো। চারটা বড় হাতের হলে সে কি হবে, নিগ্রো। এখন ধরো কথার কথা, চারটা বড় হাতের না হয়ে তিনটা বড় হাতের হইছে, তাহলে তার গায়ের বর্ণ হবে গাঢ়। ধরো তিনটা বড় হাতের না হয়ে দুইটা বড় হাতের হইছে, তখন তার গায়ের বর্ণ হবে মানে মাঝারি বা মিউল্যাটো। যদি একটা বড় হাতের হয় তাহলে তার গায়ের বর্ণ হবে হালকা। আর যদি শূন্য হাতের হলে গাঢ়, দুইটা বড় হাতের হলে মিউলটো, একটা বড় হাতের হলে হালকা, একটাও বড় হাতের না হলেন শ্বেতাঙ্গ। তাহলে এদের মধ্যে ক্রস ঘটানো, তাহলে দেখো কয়টা বড় হাতের, এখানে একটা বড় হাতের আর একটা বড় হাতের, তাহলে এটা বড় তো কি হবে, এটা হবে মিউল্যাটো, এটা হবে মিউল্যাটো। হ্যাঁ, দেখো এই যে কি হয়েছে, সবগুলো মিউল্যাটো হয়েছে, অর্থাৎ নিগ্রো শ্বেতাঙ্গের মাঝামাঝি। এখন দেখো আমরা কি করব, আমরা যদি সেম টাইপের মধ্যে ক্রস ঘটাই, তাহলে ক্রস ঘটানোর সিস্টেম তোমরা সবাই জানো না, এই যে চেকার বোর্ডের মাধ্যমে ক্রস ঘটানোর সিস্টেম। তো দেখো তো এইখানে চারটাই বড় হাতের হয়েছে না, চারটাই বড় হাতের হলে নিগ্রো। এখানে দেখো এক দুই তিনটা বড় হাতের হয়েছে না, তাহলে এটা হচ্ছে গাঢ় বর্ণের, তাহলে এটা মিউল্যাটোদের থেকে কালো, মানে কি তিনটা যেহেতু, সেটা আমরা কি বলবো, গাঢ় বর্ণের, গাঢ়। এখানে দেখো এক দুই তিনটা বড় হাতের, তাহলে সে মিউল্যাটোদের থেকে কালো। তবে এক দুইটা বড় হাতের, তাহলে মিউল্যাটো। এখানে একটা দুইটা বড় হাতের, মিউল্যাটো। একটা দুইটা বড় হাতের, মিউল্যাটো। একটা বড় হাতের, তাহলে এটা কি মিউল্যাটোদের থেকে সাদা, মানে এটা কেমন, এটা আমরা বলবো হালকা বর্ণ, এটা আমরা কি বলবো, গাঢ় বর্ণ, রাইট? আচ্ছা, এটা দেখো দুইটা বড় হাতের, মিউল্যাটো। দুইটা বড় হাতের, মিউল্যাটো। একটা বড় হাতের, তাহলে কি হালকা বর্ণ না, তার মানে মিউল্যাটোদের থেকেও সাদা। তবে এখানে একটা বড় হাতের, তার মানে কি মিউল্যাটোদের থেকেও সাদা, মানে এদের কি বর্ণ, হালকা বর্ণ। দেখো একটা বড় হাতের, মিউল্যাটোদের থেকেও সাদা, তাহলে কি বর্ণ বলো তো, হালকা বর্ণ। আর চারটাই ছোট হাতের, তাহলে কি শ্বেতাঙ্গ। তাহলে আমি তোমাদেরকে বলেই দিছি, যদি তোমার চারটাই বড় হাতের হয় তাহলে সে হচ্ছে একদম নিগ্রো, সে নিগ্রো। তিনটা বড় হাতের হলে সে হচ্ছে গাঢ়, দুইটা বড় হাতের থাকলে সে হচ্ছে মিউল্যাটো, একটা বড় হাতের থাকলে সে হচ্ছে হালকা। তাহলে খেয়াল করে দেখো, যেখানে তিনটা বড় হাতের আছে সেটা বলছে মিউল্যাটোদের থেকে কালো, আর যেখানে দুইটা একটা বড় হাতের আছে সেটা কি বলছে, মিউল্যাটোদের থেকে সাদা, ঠিক আছে? আর জিরোটা থাকলে সে হচ্ছে সাদা বা শ্বেতাঙ্গ, এটাই বলছে। তাহলে অনুপাত কত হয়েছে দেখো, 1:4:6:4:1, 1:4:6:4:1। এগুলো মুখস্থ করবা না, এগুলো তোমরা বুঝে বুঝে করবা, এগুলো মুখস্থ করবা না। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের পলিজেনিক ইনহেরিটেন্স। তো পলিজেনিক ইনহেরিটেন্স এর পরে আমরা শুরু করব সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। বাট সেক্স লিঙ্ক ডিসঅর্ডার শুরু করার আগে আমরা একটু ব্রেক নিব। হ্যাঁ, আমরা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার শুরু করার আগে আমরা একটু ব্রেক নিব। তো তোমাদের একটা 5 মিনিটস ব্রেক দেওয়া হলো। 5 মিনিট পরে আমরা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার পড়বো ইনশাল্লাহ। ওকে, 5 মিনিট পরে আমরা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার পড়বো ইনশাল্লাহ। পানির বোতলটা দিও তো।
মস্তিষ্ক থেকে। আমি স্যাম্পল দিতে ভাই। হ্যাঁ, একদমই স্যাম্পল। এটা আমি যদি সহজে প্রথমে বলি, আমাদের টোটাল কমলাতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করবো। একটা হচ্ছে অক্ষীয়, একটা হচ্ছে উপাঙ্গীয়। ওকে, অক্ষীয় কোনটা? যেগুলো একদম অক্ষ বরাবর আছে। আর উপাঙ্গীয় কথাটা কোথেকে আসছে? আর এটা ফ্যালাঞ্জাস, চলো হিসাব করি। হ্যাঁ, এখানে ফিমার, ওখানে ফিমার আছে কয়টা তাহলে? একটা। টিবিয়া ফিবুলা যেটা আছে এখানে দুইটা। টার্সাল টার্নাল কয়টা ছিল? আচ্ছা, একটা। টার্সাল হয়ে যাবে 7টা। আর এটা বলতে বলতেছে। আচ্ছা, মেটাকার্পাল বলো কয়টা? মেটাটার্সাল আর মেটাটার্সাল 5টা। হ্যাঁ, আর ফ্যালাঞ্জাস 14টা। স্যার রেডি? ওকে, এখন 5 মিনিট হয় নাই, আরো 2 মিনিট পরে আমরা ইনশাল্লাহ ব্রেকটা নিব। সরি, ক্লাসটা শুরু করবো, আমরা ব্রেকেই আছি। স্যার ওকে। সো বাচ্চারা, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম আমাদের আজকের লাইভ ক্লাসে। এখন এসে পারিনি, দাঁড়াও আসতেছি। তো সবাই আশা করি এতক্ষণ যা যা পড়িয়েছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এখন আমরা এমন জিনিসে প্রবেশ করব যে জিনিসটা তোমাদের সবারই অনেক পছন্দের, নামটা পছন্দের আর কি, পড়ালেখা পছন্দের হোক আর না হোক। শুরু করবেন স্যার। সো আমরা নামটা কি? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, শুনতেই ভাল লাগে তোমাদের। সো আমরা এখন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকে চলে যাব। সো আমরা এখন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট শেষ করবো, এখন বিজ্ঞাপন বিরতি শেষ করবো, ডোন্ট ওয়ারি। তো বাচ্চারা, সো বিজ্ঞাপন বিরতির পরে আমরা এখন যে টপিকটা পড়বো সেই টপিকটার নাম হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। খেয়াল করে দেখো, আমরা এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। খেয়াল করে দেখো, সেক্সের এক্স আছে না লাস্টে, এই জন্য এটাকে কিন্তু এক্স লিঙ্কড ডিসঅর্ডারও বলা হয়। তাহলে সেক্স লিঙ্কড ডিসঅর্ডারকে এক্স লিঙ্কড ডিসঅর্ডারও কেন বলা হয়? কারণ এইটা এক্স ক্রোমোজোমের মাধ্যমে ছড়ায়। সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের ক্ষেত্রে ওই ক্রোমোজোমের কোনো ভূমিকা নাই, সেটা এক্স ক্রোমোজোমের মাধ্যমে ছড়ায়। এই জন্য আমরা সেক্স লিঙ্কড ডিসঅর্ডারকে এক্স লিঙ্ক ডিসঅর্ডারও বলতে পারি। এখন পর্যন্ত মানুষের প্রায় 60টারও বেশি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার পাওয়া গিয়েছে। এর মধ্যে আমাদের এই অধ্যায়ে আমরা 3টা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সম্পর্কে শিখবো। একটা হচ্ছে হিমোফিলিয়া, কেটে গেলে রক্তপাত বন্ধ হয় না আর কি। আর একটা হচ্ছে তোমার কালার ব্লাইন্ডনেস বা লাল সবুজ বর্ণান্ধতা, লাল সবুজ বর্ণান্ধতা, এই যে ম্যাথ টাইপের জিনিসগুলো আছে ওইগুলো আমরা শিখবো। আর একটা হচ্ছে আছে তোমার হচ্ছে ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর যতগুলো আছে এখানে প্রত্যেকটার যে ম্যাথ, সেই ম্যাথগুলো ঘুরে ফিরে একই রকম। তো আমরা যদি লাল সবুজ বর্ণান্ধতা করি তাহলে আমাদের কিন্তু হিমোফিলিয়া বা ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফির ম্যাথগুলো করা লাগবে না, একই, তুমি পারবা। তো আমরা যে কোনো একটা চুজ করি। আমরা প্রথমে হচ্ছে হিমোফিলিয়াটা একটু করে ফেলি। ঠিক আছে, আমরা প্রথমে কোনটা করে ফেলি? আমরা প্রথমে যেটা করে ফেলি সেটা হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া করে ফেলি। হ্যাঁ, তো মনে রাখবো হিমোফিলিয়া 2 প্রকার হয়। একটা হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া, যেটাকে আমরা বলি হচ্ছে হিমোফিলিয়া এ। আর হচ্ছে ক্রিসমাস ডিজিজ, বা যেটাকে আমরা বলি হচ্ছে হিমোফিলিয়া বি।
কেন হিমোফিলিয়া হয়? হিমো মানে রক্ত, হিমোফিলিয়া মানে যখন কেটে যাবে বাট রক্তপাত বন্ধ হবে না। তো যদি আমাদের 8 নাম্বার ক্লটিং ফ্যাক্টর অর্থাৎ হিমোফিলিয়া এ যেটা, এখানে আমরা যদি 8 নাম্বার ক্লটিং ফ্যাক্টরের নাম কি, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, তাই না? ওই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর যদি উৎপন্ন না হয় তখন সেই ধরনের হিমোফিলিয়াকে বলবো আমরা ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ। আর আমাদের 9 নাম্বার ক্লটিং ফ্যাক্টর যদি অনুপস্থিত থাকে তখন তাকে আমরা বলবো হিমোফিলিয়া বি বা ক্রিসমাস ডিজিজ। ওকে, সো হিমোফিলিয়ার ক্ষেত্রে আসলে যে ঘটনাটা ঘটে আমি তোমাদেরকে দেখাই। ধরো একজন মানুষ সে স্বাভাবিক, তার মধ্যে কোনো হিমোফিলিয়া নাই, সে হচ্ছে কি স্বাভাবিক। তাহলে স্বাভাবিক কি? ধরো আমরা ধরলাম সে স্বাভাবিক পুরুষ, তাহলে তার কি হবে বলতো? তার জিনোটাইপ হবে কি এক্স ওয়াই না? এবং সে যদি স্বাভাবিক, এজন্য তার হাতের উপরে আমরা বড় হাতের এইচ দিয়ে দিই। তাহলে বড় হাতের এইচ মানে হচ্ছে স্বাভাবিক। ওকে, বড় হাতের এইচ মানে হচ্ছে স্বাভাবিক। আর মনে রাখবা যদি ছোট হাতের এইচ থাকে তাহলে সেটা দ্বারা হিমোফিলিয়ায় আক্রান্ত বোঝাবে, আক্রান্ত বোঝাবে। তাহলে বড় তো স্বাভাবিক পুরুষ যদি এক্স বড় হাতের এইচ ওয়াই হয়, তাহলে আমি যদি বলি আক্রান্ত পুরুষ, আক্রান্ত পুরুষ, তাহলে সে কি হবে? এক্স ছোট হাতের এইচ ওয়াই। তাহলে বলতো স্বাভাবিক মহিলা, যে স্বাভাবিক মহিলা কি এক্স এক্স হবে নাকি এক্স ওয়াই হবে? খুবই স্বাভাবিক, স্বাভাবিক মহিলা দুইটাই এক্স হবে, এবং স্বাভাবিক যেহেতু দুইটার উপরই বড় হাতের এইচ হবে। তাহলে চিন্তা করো তো যে আক্রান্ত মহিলা তার দুইটাই এক্স হবে এবং একটা হবে বড় বড় সরি, আক্রান্ত মহিলা হতে গেলে কি আক্রান্ত মানে ছোট হাতের না? এই আক্রান্ত মানে ছোট হাতের না? তাহলে তার দুইটাই কি হবে? ছোট হাতের হবে। আর আরেকটা আছে বাহক মহিলা। বাহক মহিলা, বাহক হতে গেলে তার দুইটা এক্স থাকতে হবে এবং একটা বড় হাতের হইতে হবে, একটা ছোট হাতের হইতে হবে। তাহলে যেটা আমরা শিখলাম, যদি স্বাভাবিক হতে হয় দুইটাই এইচ দুইটাই বড় হাতের হইতে হবে মহিলাদের ক্ষেত্রে, আর পুরুষের যেহেতু এক্স একটাই আছে তাহলে একটা বড় হাতের হলেই কিন্তু হবে। ক্লিয়ার? আচ্ছা, আর বাহক হতে গেলে একটা এক্স এর উপর বড় হাতের এইচ থাকতে হবে, মানে একটা স্বাভাবিক জিন থাকতে হবে, একটা আক্রান্ত জিন থাকতে হবে। এই ক্ষেত্রে যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে যে কেন এই ধরনের রোগের ক্ষেত্রে পুরুষ কখনো বাহক হতে পারে না, তো পুরুষ কখনো বাহক হতে পারে না কারণ পুরুষের ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই, এন্ড আলটিমেটলি পুরুষের ক্ষেত্রে একটাই এক্স আছে। সে যদি বড় হাতের এইচ হয় তাহলে সে সুস্থ হয়ে যায়, সে যদি ছোট হাতের এইচ হয় তাহলে সে আক্রান্ত হয়ে যায়। আমরা সবাই জানি যে বাহক হতে গেলে একটা বড় হাতের থাকতে হয় এক্স, একটা ছোট হাতের থাকতে হয়। তাহলে একটা এক্স এ বড় হাতে থাকতে হয়, একটা এক্স এ ছোট হাতে থাকতে হয়, তাই না? একটা আক্রান্ত, একটা স্বাভাবিক। কিন্তু পুরুষে তো দুইটা এক্স ক্রোমোজোমই নাই। যেহেতু সেক্স লিঙ্ক ডিসঅর্ডারকে এক্স লিঙ্ক ডিসঅর্ডার বলা হয়, এজন্য পুরুষ কখনো এখানে বাহক হইতে পারবে না। আর একটা কথা মনে রাখবা, যে সকল মহিলারা দেখো বাহক হইছে না, তারা কিন্তু নিজে স্বাভাবিক থাকে, তারা নিজে স্বাভাবিক থাকে, তার মানে তাদের নিজের মধ্যে এই রোগ নাই, বাট তাদের যে বাচ্চা কাচ্চা হবে সেই বাচ্চা কাচ্চার মধ্যে এই রোগটা ছড়াবে, এই জন্য সে বাহক বা বহনকারী। দুইটা খুব গুরুত্বপূর্ণ টপিক তোমরা এখানে শিখলা। পুরুষ মানুষ কখনো বাহক হইতে পারে না কারণ পুরুষের এক্স ক্রোমোজোম একটাই। বাহক হতে গেলে একটা এক্স কে হতে হবে বড় হাতের এইচ, একটা এক্স এর সাথে হতে হবে ছোট হাতের এইচ, মানে একটা স্বাভাবিক একটা আক্রান্ত। পুরুষের যেহেতু দুইটা এক্স ক্রোমোজোমই নাই তাহলে একটা স্বাভাবিক একটা আক্রান্ত হওয়া সম্ভব না, ওরা বাহক হতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে মহিলারা যারা বাহক হয় তারা নিজে কিন্তু 100% সুস্থ হয়। ক্লিয়ার? তোমরা একটা ক্যালকুলেশন করে দেখি। ধরো তোমরা একটা স্বাভাবিক পুরুষের সাথে, তোমরা একটা স্বাভাবিক পুরুষের সাথে তোমরা একটা বাহক মহিলার বিয়ে দাও, তাহলে দেখো কি হবে। স্বাভাবিক পুরুষ মানে কি বলতো? এক্স বড় হাতের এইচ ওয়াই, আর বাহক মহিলা মানে কি বলতো? এক্স বড় হাতের এইচ এক্স ছোট হাতের এইচ না? তাহলে আমরা ক্রস ঘটাই ফেলি, তাহলে কি হবে? এক্স বড় হাতের এইচ ওয়াই, জাস্ট গোল্লা গোল্লা দিব, এক্স বড় হাতের এইচ এক্স ছোট হাতের এইচ। ক্রস ঘটানোর সিস্টেম কি? 1 3 1 4 2 3 2 4। তাহলে একের সাথে 3 দিলে কি হবে দেখো? এক্স বড় হাতের এইচ এক্স বড় হাতের এইচ। একের সাথে 4 দিলে কি হবে দেখো? এক্স বড় হাতের এইচ এক্স ছোট হাতের এইচ। 2 এর সাথে 3 দিলে কি হবে? এক্স বড় হাতের এইচ ওয়াই, আর 2 এর সাথে 4 দিলে কি হবে? এক্স ছোট হাতের এইচ ওয়াই। তাহলে খেয়াল করে দেখো তো, এই যে মহিলাটা হইছে এটা একদম স্বাভাবিক মহিলা না? সে একদম স্বাভাবিক মহিলা। এই যেটা হয়েছে দেখো, সে কি বাহক মহিলা না? মানে মজার জিনিস কি বলতো, বাহক যে সে নিজেও কিন্তু স্বাভাবিক, বাহক যে সে নিজেও কিন্তু স্বাভাবিক, তাই না? এটা দেখো কি হয়েছে, এটা একটা স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক পুরুষ। কিন্তু খেয়াল করে দেখো এই লাস্টে যেটা হয়েছে এটা আক্রান্ত পুরুষ হয়ে গেল না? এটা আক্রান্ত পুরুষ হলো না? তুমি হিসাব করে দেখলে দেখবা এখন স্বাভাবিক পুরুষের সাথে আমরা একজন বাহক মহিলার বিয়ে দিয়েছি, বাহক মহিলা সে নিজেও কিন্তু স্বাভাবিক,
কিন্তু 4টা যে বাচ্চা হইছে, 4টা বাচ্চার মধ্যে যে 2টা মেয়ে হইছে, মেয়ে 2টাই কিন্তু স্বাভাবিক হইছে। একটা স্বাভাবিক আর একটা বাহক, বাহক যে সেও তো স্বাভাবিক। বাট 2টা পুরুষের মধ্যে একটা আক্রান্ত হয়ে গেছে না, এই জন্য কিন্তু এই ক্ষেত্রে পুরুষরা আসলে খুবই হতভাগা। এই রোগটা বহন করে মহিলারা। তো মহিলারা যে বহন করে, ওদের মহিলাদের থেকে যে মেয়ে, মানে মেয়ে তো মেয়ে ছেলে যে কোনোটাই হতে পারে, তো মায়ের মতো যারা হয় আর কি, মেয়ে যারা হয় তাদের ক্ষেত্রে ওই রোগটা নর্মালি হয় না, তারা রোগটা বহন করে, তারা নিজেরা সুস্থ থাকে। বাট পুরুষদের ক্ষেত্রে কিন্তু আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই একটা তোমাদের শেখালাম না, স্বাভাবিক পুরুষ আর বাহক মহিলা। তোমরা বাসায় এইচডব্লিউ কি কি করবা দেখো। তোমরা বাসায় এইচডব্লিউ করবা হচ্ছে, ধরো সেম জিনিস আমি লিখলাম স্বাভাবিক পুরুষ বাহক মহিলা। এবার তুমি করবা স্বাভাবিক পুরুষ আক্রান্ত মহিলা। এবার তুমি কি করবা বলো তো, আক্রান্ত পুরুষ স্বাভাবিক মহিলা এবং আক্রান্ত পুরুষ বাহক মহিলা। তো এই 4টা তুমি বাসায় নিজে নিজেই করতে পারবা, একদম ইজি, একদম এইভাবে করে ফেলবা। ক্লিয়ার? আর তোমাদেরকে আমি বলছি না যে একটা পড়লে বাকি সবগুলা পড়া হয়ে যায়। বাকি সবগুলা কেন হয়ে যায় দেখো। দেখো বর্ণান্ধতার ক্ষেত্রে গেলে কি ধরছে, কালার ব্লাইন্ডনেস এর ক্ষেত্রে কি ধরছে, সেম জিনিস। জাস্ট দেখো পুরুষের এক্স ওই ছিল না, তো বড় হাতের সি যদি দেয় তাহলে সে স্বাভাবিক, সে স্বাভাবিক। আর যদি ধরো এক্স ওয়াই ছোট হাতের সি দেয় তাহলে সে আক্রান্ত। তাহলে হিমোফিলিয়া এইচ দিয়ে না, এই জন্য হিমোফিলিয়া এইচ ধরা হয়েছিল। বড় হাতের এইচ মানে স্বাভাবিক, ছোট হাতের এইচ মানে আক্রান্ত। আর কালার ব্লাইন্ডনেসে মানে লাল সবুজ বর্ণান্ধতায় সেখানে কালার ব্লাইন্ড মানে সি, তাহলে বড় হাতের সি মানে স্বাভাবিক, ছোট হাতের সি মানে আক্রান্ত। বাকি সব ক্রস ঘটানোর সিস্টেম সেই। তাহলে এখানেও তোমরা কিন্তু এইচডব্লিউ করবো 4টা। এখানেও তোমরা এইচডব্লিউ করবো 4টা। একটা হচ্ছে স্বাভাবিক পুরুষ বাহক মহিলা, স্বাভাবিক পুরুষ আক্রান্ত মহিলা, আক্রান্ত পুরুষ স্বাভাবিক মহিলা, আক্রান্ত পুরুষ বাহক মহিলা। সেম জিনিস, শুধু এইচ এর জায়গায় সি ধরছে। আর ফাইনালি দেখো তোমার এই যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের মধ্যে আরেকটা আছে ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি। এই ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি যেটা, সেখানে খালি কি করছে দেখো, এক্স ওই আর এক্স এক্স ধরছে। বড় হাতের এক্স কে বলছে হচ্ছে রোগের জিনবাহী, আর ছোট হাতের এক্স কে বলছে স্বাভাবিক। তাহলে ওই একই জিনিস ধরে তারপর এখানে স্বাভাবিক পুরুষ কি হবে, এখানে স্বাভাবিক পুরুষ কি হবে, ছোট হাতের এক্স মানে এখানে স্বাভাবিক দোষ, তাহলে এক্স ওই। আক্রান্ত পুরুষ কি হবে, বড় হাতের এক্স ওই, ওটা এমন। বাকি সব ক্রস ঘটানো সেম, 1 3 1 4 2 3 2 4। তাহলে এখানেও তোমরা 4টা করবা, স্বাভাবিক পুরুষ বাহক মহিলা, স্বাভাবিক পুরুষ আক্রান্ত মহিলা, আক্রান্ত পুরুষ স্বাভাবিক মহিলা, আক্রান্ত পুরুষ বাহক মহিলা। ক্লিয়ার? এখানেও কিন্তু এই জিনিসগুলো তোমরা হচ্ছে করবা। আচ্ছা, তো এরপরে আমরা যে জিনিসটা পড়বো সেখানে যাওয়ার আগে কেটে দিয়ে আবার চালু করা। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ। এবিও ব্লাড গ্রুপ, খেয়াল করে দেখো আমাদের মানুষের দেহে নর্মালি যে ব্লাড গ্রুপগুলো দেখা যায়, নর্মালি যে ব্লাড গ্রুপগুলো দেখা যায় সবগুলোর মধ্যে কিন্তু ঘুরে ফিরে এই এ বি নালে ও থাকে। কারো এ হয়, কারো বি হয়, কারো এ বি হয়, কারো ও হয়। সেই জন্য এই ব্লাড গ্রুপটাকে বলা হয় এবিও ব্লাড গ্রুপ। এই এবিও ব্লাড গ্রুপ সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছে 1901 সালে যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে তিনি এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। 1901 সালে তিনি এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করেন এবং বলেন যে মানবদেহে প্রায় 400 ধরনের অ্যান্টিজেন রয়েছে এবং এইসব অ্যান্টিজেনের উপর ভিত্তি করে মানুষের প্রায় 21টির মতো ব্লাড গ্রুপ রয়েছে। তবে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে সকল ব্লাড গ্রুপ গুরুত্ব বহন করে না, কেবলমাত্র এবিও ব্লাড গ্রুপটাই গুরুত্ব বহন করে। এই জন্য আমরা এটাকে এবিও ব্লাড গ্রুপ নামেই কিন্তু হচ্ছে চিনি। ঠিক আছে, এবিও ব্লাড গ্রুপ নামেই কিন্তু আমরা চিনি। তোমরা সব এতটুকু মনে রাখবা। দেখো আমাদের ব্লাড গ্রুপ কি হয়, ব্লাড গ্রুপ এর মধ্যে থাকে অ্যান্টিজেন এবং থাকে অ্যান্টিবডি। মনে রাখবা 4 ধরনের ব্লাড গ্রুপ আমি লিখি, এ বি, এ বি, ও। অ্যান্টিজেন যেটা যে অক্ষর সেটাই বড় হাতের অ্যান্টিজেন, তাহলে এর মধ্যে এ অ্যান্টিজেনই থাকে, বি এর মধ্যে বি থাকে, এ বির মধ্যে এও আছে, বিও আছে, ও মানে 0, তাহলে এর কোনো অ্যান্টিজেন নাই। যার কোনো অ্যান্টিজেন নাই তার 2টা অ্যান্টিবডি আছে। অ্যান্টিবডি ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। আর বড় হাতের এ এর মধ্যে অ্যান্টিবডি থাকবে ছোট হাতের বি, বড় হাতের বি এর মধ্যে অ্যান্টিবডি থাকবে ছোট হাতের এ, আর এর 2টা অ্যান্টিজেনই আছে, তাহলে এর কোনো অ্যান্টিবডি নাই।
এই জন্য মনে রাখবা এই ওকে বলা হয় সার্বজনীন রক্তদাতা, কারণ ওর মধ্যে কোনো অ্যান্টিজেন নাই। সার্বজনীন রক্তদাতা, ওর মধ্যে কোনো অ্যান্টিজেন নাই, কারণ রক্ত দেওয়ার ক্ষেত্রে অ্যান্টিজেন গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হয়। আর এবি কে বলা হয় সার্বজনীন গ্রহীতা, কারণ ওর মধ্যে কোনো অ্যান্টিবডি নাই, গ্রহণের ক্ষেত্রে অ্যান্টিবডিকে মাথায় রাখতে হয়। তো এই জন্য সার্বজনীন গ্রহীতা তো নাই, ওর চিন্তা নাই। আর এটা হচ্ছে সার্বজনীন দাতা, কারণ এর অ্যান্টিজেন নাই। ওকে আমরা বলি সার্বজনীন দাতা এবং এবি কে আমরা বলি সার্বজনীন গ্রহীতা। মনে থাকবে আমার কথা? এখন কোশ্চেন হইতাছে আমরা কার কার থেকে রক্ত নিতে পারবো, কাকে কাকে আমরা রক্ত দিতে পারবো, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। কার কার থেকে আমরা রক্ত নিতে পারবো এবং কাকে কাকে আমরা রক্ত দিতে পারবো, সেই জিনিস নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করবো। সেই চার্টটা আমি খুঁজতে, চার্টটা এই যে দেখো, যে গ্রুপকে তুমি রক্ত দান করতে পারবা, যার থেকে গ্রহণ করতে পারবা, একটা বেসিক শিখাই দিই। তোমরা কথা মনে রাখবা, নর্মালি কিন্তু ধরো এ পজিটিভ, তার আগে আমি একটা কথা বলে রাখি তোমাদেরকে, ধরো পজিটিভ মানুষ যারা আছে আর নেগেটিভ মানুষ যারা আছে, তোমরা একটু মনে রাখবা, পজিটিভ মানুষ যারা আছে আর নেগেটিভ মানুষ যারা আছে, ঠিক আছে? জানি না নেগেটিভ বানান হয়েছে নাকি, না হইলে হয় নাই। তো পজিটিভ মানুষ এন এ হবে, এনে কি এ হবে, এরকম হবে, না হইলে সমস্যা নেই, আমরা ইংরেজি পড়াচ্ছি না। তো দেখো, যারা পজিটিভ মানুষ তারা একটা কথা মনে রাখবো, ধরো আমরা বললাম জ্ঞান, জ্ঞান দেয় কারা বলো তো বেশি? মারুফ স্যার বলেন তো, জ্ঞান কারা বেশি দেয়, পজিটিভ মানুষ না নেগেটিভ মানুষ? নেগেটিভ মানুষ বেশি জ্ঞান দেয়। রাস্তায় যেখানেই দেখা হবে ওকে, তো জ্ঞান দেওয়ার ক্ষেত্রে নেগেটিভ মানুষ কিন্তু বেশি জ্ঞান দেয়, পজিটিভ মানুষ কম জ্ঞান দেয়। এটা কথা মনে রাখবা, জ্ঞান দিয়ে এই জিনিসটা মনে রাখতে হবে। জ্ঞান দেওয়ার ক্ষেত্রে যারা পজিটিভ মানুষ তারা শুধুমাত্র পজিটিভ মানুষকেই জ্ঞান দেয়, পজিটিভকেই দেয়, কারণ দুইটা, নেগেটিভ মানুষ কখনো ওর থেকে জ্ঞান নিবে না, আর নেগেটিভ মানুষকে জ্ঞান দিলে ওকে অসম্মানিত হতে হবে। কিন্তু মনে রাখবা, জ্ঞান হচ্ছে দেওয়ার ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র পজিটিভকেই দেয়। বাট মনে রাখবা, পজিটিভ মানুষ জ্ঞান নেওয়ার ক্ষেত্রে সে পজিটিভ থেকেও নেয়, সে পজিটিভ থেকেও নেয়, আবার নেগেটিভ থেকেও নেয়। এর দুইটা কারণ, কারণ যারা পজিটিভ মানুষ তারা জানে নেগেটিভ মানুষের মধ্যেও হয়তো কোনো একটা ভালো জিনিস থাকতে পারে, শিখলাম। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, নেগেটিভ যারা আছে তারা মনে রাখবা দেওয়ার ক্ষেত্রে পজিটিভ কেও দেয়, নেগেটিভ কেও দেয়, বাট নেওয়ার ক্ষেত্রে পজিটিভ থেকে নেয় না, শুধুমাত্র নেগেটিভ থেকে নেয়। তাহলে এই কথাটা মনে রাখবা কি, যে পজিটিভ মানুষ জ্ঞান দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র পজিটিভকেই দেয়, বাট নেওয়ার ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুইজন থেকেই নেয়। বাট নেগেটিভ মানুষ জ্ঞান দেওয়ার ক্ষেত্রে দুই পজিটিভ নেগেটিভ দুইজনকেই দেয়, বাট নেওয়ার ক্ষেত্রে শুধু নেগেটিভ থেকে নেয়। এই যদি মনে রাখতে পারো, তুমি রক্ত দেওয়ার ক্ষেত্রেও বুঝতে পারবে একদম পানির মতো সহজ। খেয়াল করে দেখো, ধরো এ পজিটিভ, ধরো এ পজিটিভ, তাহলে ও দান করবে কাকে আর গ্রহণ করবে কার থেকে, খেয়াল করো। সো এ কাকে দান করতে পারে, সে এ কে দান করতে পারে, আর যে সর্বজনীন গ্রহিতা আছে তাকে দান করতে পারে। তাহলে সর্বজনীন গ্রহিতা কে আছে, এ বি না? তাহলে বলতো ও দান করবে কাকে, শুধুমাত্র পজিটিভ কি দান করবে না? বাট খেয়াল করে দেখো, ও গ্রহণ করার ক্ষেত্রে সে এ থেকেও নিতে পারবে, আবার সর্বজনীন দাতা যে ও থেকেও নিতে পারবে। কিন্তু গ্রহণ করার ক্ষেত্রে দেখো পজিটিভ থেকেও নিতে পারে, আবার নেগেটিভ থেকেও কিন্তু নিতে পারে। খেয়াল করছো? পজিটিভ গ্রহণ করার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে পজিটিভ থেকেও নেয়, নেগেটিভ থেকেও নেয়। তাহলে দেখো তো কি হয়েছে, এ পজিটিভ যেটা সেটা দেখো এ পজিটিভ থেকেও নিছে, এ বি পজিটিভ থেকেও নিছে। এ বি পজিটিভ কেন, এ কেন এ বি থেকে নিল, কারণ এ বি হচ্ছে দেওয়ার ক্ষেত্রে, এটা দান করার ক্ষেত্রে এ কেন এ বি কে দিল, কারণ এ কে তো দিতে পারবেই, সাথে সর্বজনীন গ্রহিতা যে তাকে দিতে পারবে। আর নেওয়ার ক্ষেত্রে দেখো, সে এ থেকে তো নিতে পারবেই, সাথে সর্বজনীন দাতা যে সবাইকে দিচ্ছে তার থেকেও নিতে পারবে। নেওয়ার ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুইটার ক্ষেত্রেই সে নিবে, বাট দেওয়ার ক্ষেত্রে পজিটিভ গুলো শুধু পজিটিভকেই দিবে। তাহলে বলতো বি পজিটিভের ক্ষেত্রে কি হবে, সে দান করবে শুধুমাত্র কাকে, বি কে, আর সার্বজনীন গ্রহিতা যে তাকে। সো দেওয়ার ক্ষেত্রে পজিটিভ শুধু পজিটিভকেই দিবে, বাট নেওয়ার ক্ষেত্রে দেখো সে কার কার থেকে নিতে পারবে, সে বি থেকে নিতে পারবে, আর সর্বজনীন দাতা ও থেকে নিতে পারবে না। তাহলে সে নেওয়ার ক্ষেত্রে দেখো পজিটিভ থেকেও নিতে পারে, আবার
নেগেটিভ থেকেও কিন্তু নিতে পারে। খেয়াল করছো? এই দেখো, তো সে দেওয়ার ক্ষেত্রে বি পজিটিভ কে দিছে, আর যে গ্রহিতা সর্বজনীন এ বি পজিটিভ কে দিছে, কোনো নেগেটিভ কে দেয় নাই। বাট নেওয়ার ক্ষেত্রে সে বি থেকে নিতে পারে, ও থেকে নিতে পারে না। দেখো পজিটিভ থেকেও নিছে, নেগেটিভ থেকেও নিছে, কারণ নেওয়ার ক্ষেত্রে পজিটিভ পজিটিভ নেগেটিভ দুইজনের ক্ষেত্রেই দুইজনের থেকেই কিন্তু নেয়। সেম ভাবে এ বি পজিটিভ আর ও পজিটিভ বুঝবা। আর নেগেটিভের ক্ষেত্রে চিন্তা করো তো, ধরো এ নেগেটিভের ক্ষেত্রে আমরা চিন্তা করি, দেখো সে দেওয়ার ক্ষেত্রে সবাইকে দিবে, সে কাকে কাকে দিতে পারবে? সে এ কে দিতে পারবে আর সার্বজনীন গ্রহিতাকে দিতে পারবে, তাই না? তো সে কাকে কাকে দিবে? তো সবাইকে, মানে কি পজিটিভ নেগেটিভ সবাইকে। তাহলে এ পজিটিভ কেও দিবে, এ পজিটিভ কেও দিবে, এ নেগেটিভ কেও দিবে, এ বি নেগেটিভ কেও দিবে। এই দেখো, এ পজিটিভ কেও দিছে, এ নেগেটিভ কেও দিছে, এ বি পজিটিভ কেও দিছে, এ বি নেগেটিভ কেও দিছে। বাট খেয়াল করে দেখো, এ নেগেটিভ নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র নেগেটিভের থেকে নেয়, তাহলে সে এ থেকে নিতে পারে আর ও থেকে নিতে পারে, কারণ ও সর্বজনীন দাতা। বাট দেখো কোনো পজিটিভ থেকে নেয় নাই, শুধু নেগেটিভ নেগেটিভ নিছে, তাহলে এ থেকে নিছে আর ও থেকে নিছে। তো বাকিগুলো সেম ভাবে তোমরা করতে পারবো আশা করি। তাহলে মনে রাখবা, পজিটিভ দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র পজিটিভকেই দেয়, বাট নেওয়ার ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুই ধরনের জিনিসের ক্ষেত্রেই নিতে পারে। বাট নেগেটিভ দেওয়ার ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুইজনকেই দেয়, বাট পজিটিভ হচ্ছে গ্রহণ কর, নেগেটিভ হচ্ছে গ্রহণ করার ক্ষেত্রে শুধু নেগেটিভ থেকে নেয়। তাহলে পজিটিভ দেওয়ার ক্ষেত্রে শুধু পজিটিভকে দেয়, নেওয়ার ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুইজনের থেকেই নেয়। আর নেগেটিভ দেওয়ার ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুজনকেই দেয়, নেওয়ার ক্ষেত্রে শুধু নেগেটিভ থেকেই নেয়। আর কাকে দিতে পারবে? নিজেকে আর সর্বজনীন গ্রহিতাকে। আর কার থেকে নিতে পারবে? নিজের থেকে আর সার্বজনীন দাতার থেকে। এরপরে পজিটিভ নেগেটিভ ক্যালকুলেশন হবে। খুবই ইজি না? দেখো তো। এরপরে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটা হচ্ছে, কেটে দাও, কেটে দেওয়া শুরু করো। এরপরে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটা হচ্ছে আর এইচ ফ্যাক্টর। আর এইচ ফ্যাক্টর, হ্যাঁ, আর এইচ ফ্যাক্টর কি জিনিস? সবাই মনে রাখবো আমরা যে এই আর এইচ ফ্যাক্টরটাও কিন্তু আবিষ্কার করছে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার। তারা রেসাস নামে এক ধরনের বানর আছে, এই রেসাস বানরের দেহে পরীক্ষা করে, রেসাস বানরের বৈজ্ঞানিক নামটা মনে রাখবা, ম্যাকাকা মুলারটা, এভাবে মনে রাখতাম আমি। তো রেসাস বানর, বানরকে আমরা মামু বলে ডাকি না মজা করে, বানর মামু। তাহলে এর বৈজ্ঞানিক নামে গণে থাকবে মা, প্রজাতির নামে থাকবে মু। ম্যাকাকা মুলারটা পুরো নাম মনে রাখার দরকার নেই, খালি মনে রাখবা বানর মামু, শুধু মনে রাখবা বানর মামু। ক্লিয়ার? সো কার্ল ল্যান্ডস্টেইনার কি করছে, একবার রেসাস বানরের দেহে গবেষণা করতে যেয়ে তাদের দেহে কিছু অ্যান্টিবডি উৎপাদন করতে সক্ষম হয়েছে। পরবর্তীতে তাদের মনে হলো দেখি মানুষের দেহেও আছে কিনা, দেখে মানুষের দেহেও একই ধরনের অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া যায়। রেসাস বানরের নাম অনুসারে রেসাসের মধ্যে দেখো আর এইচ আছে, সো এই জন্য এই ফ্যাক্টরটার নাম দিয়ে দেওয়া হয় আর এইচ ফ্যাক্টর। কি ফ্যাক্টর বলো? আর এইচ ফ্যাক্টর। সো আর এইচ ফ্যাক্টর যাদের দেহের মধ্যে আমাদের থাকে তাদেরই কিন্তু রক্তের গ্রুপ পজিটিভ, আর যাদের দেহে আর এইচ ফ্যাক্টর থাকে না তাদের দেহে রক্তের গ্রুপ কিন্তু নেগেটিভ। তুমি বলতে পারো যে ভাই আর এইচ ফ্যাক্টর থাকা না থাকা কি ক্ষতিকর? কোনো ক্ষতি কি নাই, কিন্তু রক্ত দেওয়ার ক্ষেত্রে নেগেটিভ একটু কম পাওয়া যায়, এইটাই আর কি। তাহলে যার যার দেহে আর এইচ ফ্যাক্টর উপস্থিত তাদেরকে আমরা বলবো আর এইচ পজিটিভ, যার যার দেহে আর এইচ ফ্যাক্টর অনুপস্থিত তাদেরকে আমরা বলবো আর এইচ নেগেটিভ। খেয়াল করে দেখো কাদের কাদের পজিটিভ, যাদের যাদের রক্তের গ্রুপ পজিটিভ প্রত্যেকের দেহে আর এইচ ফ্যাক্টর আছে, আর যাদের যাদের রক্তের গ্রুপ নেগেটিভ তাদের প্রত্যেকের দেহে আর এইচ ফ্যাক্টর অনুপস্থিত রয়েছে। ক্লিয়ার আমার কথা? এই আর এইচ ফ্যাক্টর জনিত দুইটা সৃষ্ট সমস্যা, এটা আমাদের পরীক্ষায় কিন্তু আসে। তাহলে আর এইচ ফ্যাক্টর জনিত দুইটা সৃষ্ট সমস্যা আছে, একটা হচ্ছে রক্ত সঞ্চালনে বা রক্ত দানে জটিলতা, আর হচ্ছে গর্ভধারণ জনিত জটিলতা। রক্তদানে কি জটিলতা? আমি তোমাকে একটা সহজ কথা বলি। ধরো কথার কথা, এটা হচ্ছে তোমাদের মারুফ স্যার, এটা হচ্ছে মারুফ স্যারের পেট, দেহ। ধরো মারুফ স্যারের রক্তের গ্রুপ হচ্ছে পজিটিভ, তাহলে ওর রক্তের গ্রুপ ধরো আর এইচ পজিটিভ। তুমি এই আর এইচ পজিটিভ কোনো ব্যক্তির দেহে যদি ভুল করে আর এইচ নেগেটিভ রক্ত দিয়ে দাও, তাহলে পজিটিভটা কিন্তু নেগেটিভটাকে ভালোভাবে নিবে না, শত্রু মনে করবে, তাই না? তখন এই নেগেটিভটাকে মারার জন্য এই পজিটিভ যেটা আছে সেইটা এই নেগেটিভের বিরুদ্ধে অ্যান্টি আর এইচ ফ্যাক্টর তৈরি করবে, অ্যান্টি আর এইচ ফ্যাক্টর তৈরি করবে। আর এই অ্যান্টি আর এইচ ফ্যাক্টরের প্রভাবে এই এদের রক্তের লোহিত রক্ত কণিকাটা জমাট বেঁধে পিণ্ডে পরিণত হবে। প্রথমবার তেমন কোনো ক্ষতি হবে না, কারণ এই অ্যান্টি আর এইচ ফ্যাক্টর তৈরি করতে অনেক সময় লাগে, আর দ্বিতীয়বার একই ভুল করলে কিন্তু এই ক্ষতিটা হয়ে যাবে। লাইনটা খেয়াল করো কি বলছে, যে আর এইচ নেগেটিভ, আমি যেটা বলছি উল্টাও হতে পারে। তো আর এইচ নেগেটিভ রক্ত বিশিষ্ট ব্যক্তির রক্তে যদি তুমি আর এইচ পজিটিভ রক্ত নাও, তাহলে দেখবা প্রথমবার গ্রহিতার দেহে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা দিবে না, বা দ্বিতীয়বার কিন্তু গ্রহিতার রক্তরসে ক্রমশ ওর পজিটিভ অ্যান্টিজেনের বিরুদ্ধে বিপরীত অ্যান্টিবডি তৈরি হবে, যাকে আমরা বলি অ্যান্টি আর এইচ ফ্যাক্টর। আর পরের বার একই ভুল করলে ওই অ্যান্টি আর এইচ ফ্যাক্টরের প্রভাবে তার লোহিত রক্ত কণিকা জমাট বেঁধে পিণ্ডে পরিণত হবে। যা বলছি তাই। বাট যদি একবার ভুল করার পরে বহুকাল আর এই ভুল তুমি না করো, তাহলে ধীরে ধীরে তোমার রক্ত স্বাভাবিক হয়ে যায়।
এরপর একটা হচ্ছে গর্ভধারণ জনিত জটিলতা। এখানে শত শত যুবকের আকর্ষণের জায়গা। শত শত যুবক এটাই চিন্তা করে যে ভাইয়া আমার রক্তের গ্রুপ বি পজিটিভ, আমি কাকে বিয়ে করতে পারবো? আমার রক্তের গ্রুপ এ পজিটিভ, আমার প্রেমিকার রক্তের গ্রুপ এ নেগেটিভ, আমি কি তাকে বিয়ে করতে পারবো কি পারবো না? শত শত যুবকের মনের এই কোশ্চেন, বিয়ের দিন রাতেও অনেকের মধ্যে এই কোশ্চেনটা থাকে যে আমি কি বিয়ের আগে আমার রক্তের গ্রুপ টেস্ট করে নেওয়া দরকার ছিল কিনা। সো ইম্পর্টেন্ট টপিক। আমাদের পিছনে মারুফ স্যার, তিনিও কিন্তু নড়ে চড়ে বসেছেন, তিনিও জিনিসটা একটু বুঝবেন যে এটা তার কি সমস্যা দেখা দিবে না দিবে। তো ধরে নাও কাদের সমস্যা নেই, আমি ধরে নিই। ধরো আমাদের মারুফ স্যার আপনার রক্তের গ্রুপ কি? ধরো ও পজিটিভ, আমি বি পজিটিভ, যেহেতু ও পজিটিভ পার্সোনালি নেওয়া যাবে না, আমি ধরো বি ধরলাম, ঠিক আছে? মারুফ স্যারের রক্তের গ্রুপ ধরে নিলাম বি পজিটিভ, তুমি ওর সাথে মিলাই নিবা, তাহলে হয়ে যাবে। আর আমরা অলরেডি মারুফ স্যারের একটা গার্লফ্রেন্ড বানিয়ে দিয়েছি, তার নাম হচ্ছে মারুফা ম্যাম। তো ধরে নেন মারুফা ম্যামের রক্তের গ্রুপ হচ্ছে বি নেগেটিভ। ওকে, বি নেগেটিভ। তাহলে কি সমস্যাটা হবে খেয়াল করেন। মারুফ স্যারের রক্তের গ্রুপ যেহেতু বি পজিটিভ, মারুফা ম্যামের বি নেগেটিভ, দুজনের বি না, তাদের বাচ্চার ক্ষেত্রে রক্তের গ্রুপ বি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দুইজনের যেহেতু বি, সো বাচ্চারও হবে বি। বাচ্চার পজিটিভ না নেগেটিভ হবে, মনে রাখবো পজিটিভ আর নেগেটিভের মধ্যে পজিটিভটা হচ্ছে প্রকট, তাহলে বাচ্চার কি হয়ে যাবে? বি পজিটিভ। এখন খেয়াল করে দেখেন, বাচ্চা কি মারুফ স্যারের পেটে থাকবে নাকি মারুফ স্যারের বউয়ের পেটে থাকবে? মারুফ স্যারের বউয়ের পেটে থাকবে না, কারণ এটাই হচ্ছে মারুফ স্যারের বউ, তার বউয়ের পেটে এই বাচ্চাটা আছে। তো চিন্তা করে দেখেন তো, মারুফ স্যারের বউয়ের রক্তের গ্রুপ কি? বি নেগেটিভ না? মারুফ স্যারের বাচ্চার রক্তের গ্রুপ কি? বি পজিটিভ না? তাহলে মারুফ স্যারের বউ হয়ে গেল আরএইচ নেগেটিভ ছিল, আর বাচ্চা কি আরএইচ পজিটিভ না? তাহলে বলেন তো এই পজিটিভ আর নেগেটিভ কি একজন আরেকজনের জন্য উপকারী না ক্ষতিকর? ক্ষতিকর। তখন এই মায়ের রক্তের গ্রুপের আরএইচ নেগেটিভটা ওই বাচ্চার রক্তের বিরুদ্ধে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি করবে, আর এই অ্যান্টি আরএইচ ফ্যাক্টরের প্রভাবে বাচ্চার দেহের লোহিত রক্তকণিকা জমাট বেঁধে পিণ্ডে পরিণত হবে। এই রোগটার নাম হচ্ছে এরিথ্রো, যেহেতু লোহিত রক্তকণিকা মানে এরিথ্রোসাইট, এরিথ্রো। ভ্রূণী অবস্থায় হবে, ভ্রূণ মানে ব্লাস্ট, তাহলে ব্লাস্টো সিস। ভ্রূণ মানে কি, মানে অপরিণত কোষের নাম ব্লাস্ট, প্রক্রিয়া হচ্ছে সিস, তাহলে এরিথ্রো ব্লাস্টোসিস। এটা ভ্রূণে হবে না, ফিটাস মানে ভ্রূণ, তাহলে ফিটাস থেকে ফিটালিস, তাহলে এই রোগটার নাম কি? এরিথ্রো ব্লাস্টোসিস ফিটালিস হয়ে যাবে। বাচ্চার লোহিত রক্তকণিকা জমাট বেঁধে পিণ্ডে পরিণত হবে। যদি বাচ্চা কোনোভাবে হয়েও যায়, তাও তার মধ্যে বিভিন্ন ধরনের রোগ থাকবে। এখন কথা হচ্ছে ভাই, তাহলে কাদের বিয়ে করা যাবে, কাদের যাবে না? এখানে অনেক মানুষ মনে করে, বাংলা নাটকে আমি অনেক সময় দেখছি, দেখা গেল মারুফ স্যারের রক্তের গ্রুপ এ পজিটিভ, মারুফ স্যার এ পজিটিভ কেই বিয়ে করছে, বাংলা নাটক অনুযায়ী এটা বিয়ে করলেও সমস্যা, একই গ্রুপ বিয়ে করলে সমস্যা। বাট না, একই গ্রুপ বিয়ে করলে কোনো সমস্যা নাই। আবার অনেকে চিন্তা করে না, ঠিক আছে ভাইয়া, যে কোনো পজিটিভ যে কোনো নেগেটিভকে বিয়ে করলে সমস্যা হবে, তার মানে কি এ পজিটিভ এ নেগেটিভকে বিয়ে করলে, বি নেগেটিভকে বিয়ে করলে সমস্যা হবে, এ পজিটিভ ও নেগেটিভকে বিয়ে করলে সমস্যা হবে। এটাও ভুল। যে কোনো পজিটিভ যে কোনো নেগেটিভকে বিয়ে করলে সমস্যা হবে না, একমাত্র একই গ্রুপের মারুফ স্যার মন দিয়ে শোনেন, একই গ্রুপের পজিটিভ নেগেটিভ বিয়ে করলে সমস্যা। তাহলে মারুফ স্যার বলেন তো, বি পজিটিভ যদি ও নেগেটিভকে বিয়ে করে সমস্যা? বি পজিটিভ যদি, মারুফ স্যারের সেফ, মারুফ স্যার আলহামদুলিল্লাহ বলেছে, বলেন বি পজিটিভ যদি ও নেগেটিভকে বিয়ে করে সমস্যা? না। ভিন্ন ভিন্ন গ্রুপ পজিটিভ নেগেটিভ হলে সমস্যা না। তাহলে কোনটা হলে সমস্যা? একই গ্রুপের পজিটিভ নেগেটিভ। তাহলে বলেন তো, এ পজিটিভ যদি এ নেগেটিভকে বিয়ে করে কি হবে? সমস্যা। বি পজিটিভ বি নেগেটিভকে বিয়ে করলে সমস্যা। বাট এখানেও একটা কাহিনী আছে। কাহিনীটা কি? ধরেন ঘটনা উল্টাই দেই, ধরেন এটা হচ্ছে মারুফ স্যার আর এটা হচ্ছে মারুফা ম্যাম। তাহলে মারুফ স্যার বলেন তো, ধরেন আপনার রক্তের গ্রুপ এ নেগেটিভ আর আপনার বইয়ের রক্তের গ্রুপ ধরেন এ পজিটিভ, তাহলে কি সমস্যা হবে কি হবে না? স্যার বলেন, আপনার রক্তের গ্রুপ এ নেগেটিভ, আপনার বউ হচ্ছে এ পজিটিভ, সমস্যা হবে কি হবে না? হওয়ার কথা, কারণ একই গ্রুপের পজিটিভ নেগেটিভ। বাট এখানে একটা কেস আছে, আমি শুধু প্রশ্ন করছি, একটু নেগেটিভ উল্টাপাল্টা হতে পারে, খেয়াল করে দেখেন তো। আপনি বলেন তো, বাচ্চার রক্তের গ্রুপ কি হবে? এ। পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে এখন বলেন তো, মায়ের রক্তের গ্রুপ কি, বাচ্চার রক্তের গ্রুপ কি? তাহলে কি সমস্যা হবে? তাহলে একই গ্রুপের পজিটিভ নেগেটিভ হলে সমস্যা যখন পুরুষের পজিটিভ মেয়ের নেগেটিভ, কিন্তু যদি একই গ্রুপের পজিটিভ নেগেটিভ হলেও সমস্যা না, যদি মেয়ের হয় পজিটিভ পুরুষের হয় নেগেটিভ, একটু সমস্যা হবে। তাহলে আমি কি শিখাই দিলাম? একমাত্র তখনই বাচ্চা কাচ্চার ক্ষেত্রে সমস্যা হবে যখন পুরুষের হবে পজিটিভ, মেয়ের হবে নেগেটিভ এবং একই গ্রুপের। তার মানে কেউ যদি ও পজিটিভ বিয়ে করে এ নেগেটিভকে, পজিটিভ নেগেটিভ কিন্তু কিন্তু সমস্যা নাই, কোনো একই গ্রুপের না। তাহলে একই গ্রুপের পজিটিভ নেগেটিভ বিয়ে হলে সমস্যা হবে। আবার তখন সমস্যা হবে না যদি একই গ্রুপের মধ্যে মেয়েটা হয়ে যায় পজিটিভ, ছেলেটা হয়ে যায় নেগেটিভ। তাহলে এখন কথার কথা, আমাদের মারুফ স্যার বিয়ে করছে, বিয়ে করে তার গার্লফ্রেন্ডের রক্তের গ্রুপ সে জানতো না। বিয়ের দিন রাতের বেলায় আমার কথা মনে পড়ছে
জিজ্ঞাসা করছে এই তোমার রক্তের গ্রুপ কি, বললে ও তাহলে বললো আল্লাহ আমার তো ও নেগেটিভ, খেলা তো শেষ। তখন কি করবে, তাহলে কি তালাক দিয়ে দিবে নাকি? তালাক তালাক তালাক? উত্তর হচ্ছে না। উত্তর হচ্ছে বাজারে খুব কম দামে একটা ইনজেকশন পাওয়া যায়, সেই ইনজেকশনের নাম হচ্ছে অ্যান্টিডি। এই নামটা সবাই শিখে রাখো, অ্যান্টিডি। তাহলে মারুফ স্যার কি করবে, সে কি তখন বাইরে বাসর ঘর থেকে বাইরে যে অ্যান্টিডি নিয়ে এসে ইনজেকশন দিয়ে কাজ শুরু করবে? উত্তর হচ্ছে না, তখন দেওয়া লাগবে না। বাচ্চা হওয়ার 48 থেকে 72 ঘন্টা আগে অ্যান্টিডি ইনজেকশনটা দিলেই ইনশাল্লাহ কোনো বাচ্চার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর প্রতিবার বাচ্চা নেওয়ার ক্ষেত্রে প্রতিবার একটা করে অ্যান্টিডি দিতে হবে। ঠিক আছে আমার কথা? তাহলে এই হচ্ছে আমাদের আরএইচ ফ্যাক্টর জনিত সৃষ্ট সমস্যা। আরএইচ ফ্যাক্টর জনিত দুই ধরনের সমস্যা আমরা শিখলাম, রক্তদান জনিত জটিলতা আর হচ্ছে গর্ভধারণ জনিত জটিলতা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কাটো এটা। এরপরে আমরা আচ্ছা, সো তাহলে আমরা টোটাল জিনিস দেখি, কি কি জিনিস তোমাদের পড়তেই হবে। সাজেশন, সুপার সাজেশন যেটা আমরা দেই, নর্মালি আমরা সুপার সাজেশন শুরুতে দেই, আমরা সুপার সাজেশন আজকে শেষে দিলাম। প্রথমে পড়তে হবে হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র, প্রথম সূত্র। এরপরে পড়তে হবে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। তারপরে পড়তে হবে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। তারপরে পড়তে হবে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তারপরে পড়তে হবে পলিজেনিক ইনহেরিটেন্স, পলিজেনিক ইনহেরিটেন্স। তারপরে পড়তে হবে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তারপরে পড়তে হবে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। তারপরে পড়তে হবে এবিও ব্লাড গ্রুপ। এবং তারপরে পড়তে হবে হচ্ছে আরএইচ ফ্যাক্টর জনিত সৃষ্ট সমস্যা, যার প্রত্যেকটা কিন্তু আমি তোমাদেরকে আল্লাহর রহমতে এখন পড়িয়ে দিয়েছি, কোনো সমস্যা তোমাদের নেই। এবং আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, সেটা হচ্ছে তোমরা এই অধ্যায়ের শেষের যে অংশ অর্থাৎ বিবর্তন ও অভিব্যক্তি, এই টপিকটা পুরাটা রিডিং পড়বা বাবা, পুরাটা রিডিং পড়বা। এটা আমি তোমাদেরকে পড়িয়ে দিব না, পুরাটা রিডিং পড়বা, দেখবা ইনশাল্লাহ সবকিছুই বুঝবা। হ্যাঁ, রিডিং পড়ার পরে যদি তুমি কোনো টপিক না বুঝতে পারো তাহলে ইনবক্সে আমাকে বলবা, আমি সেই ইনবক্স থেকে তোমাকে সেই না বোঝার টপিকগুলো বুঝে দিব ইনশাল্লাহ। ক্লিয়ার? তাহলে আমরা পুরা জিনতত্ত্ব বিবর্তনের প্রথম অংশ পুরাটা পড়ে ফেলছি, আর বিবর্তন অংশটা পুরোটা রিডিং পড়বা। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে এই আমাদের রেকর্ড চলতেছে না? হ্যাঁ, এই আল্লাহ, এত সময় লিখলাম কেন? তাহলে বলো, তুমি আবার দাও। আচ্ছা, তা দেখো আমরা এখন দিব এই অধ্যায় সুপার সাজেশন। এই সুপার সাজেশনটা নরমালি আমরা প্রথমে দিয়ে আজকে শেষে দিচ্ছি। আমাদেরকে পড়তে হবে মেন্ডেলের সূত্র, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, মেন্ডেলের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, পলিজেনিক ইনহেরিটেন্স, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এবিও ব্লাড গ্রুপ এবং আরএইচ ফ্যাক্টর জনিত সৃষ্ট সমস্যা। এর প্রত্যেকটা আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে। পরীক্ষায় কিন্তু এই অংশ থেকেই মূলত প্রশ্ন আসে। এই বাদে এই অধ্যায়ের একটা দ্বিতীয় ফালতু একটা পার্ট আছে, সেই ফালতু পার্টটার নাম হচ্ছে বিবর্তন ও অভিব্যক্তি। তোমরা এই বিবর্তন ও অভিব্যক্তি পুরো টপিকটাই রিডিং করে ফেলবা, মানে এইখান দিয়ে কোনো প্রশ্ন নরমালি এমসিকিউ আসে বা সিকিউ আসলেও এটা বানাই বানাই লেখা যায়। তোমরা চেষ্টা করবা যদি এই অংশ থেকে প্রশ্ন আসে না লিখতে। তো তোমাদের এইচডব্লিউ হচ্ছে এই পুরোটা রিডিং করে ফেলা। হ্যাঁ, রিডিং পরে যদি কোনো কিছু তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাকে জানাবা, আমি তোমাদের সেটা বুঝিয়ে দিব ইনশাল্লাহ। খেয়াল করে দেখো, এই যে যেমন ধরো বিবর্তনের ধারণার মধ্যে একটা কথা আছে যে আলটিমেটলি আমাদের বায়োলজি শব্দের পরের পেজে আছে, বায়োলজি যে শব্দটা, এই বায়োলজি শব্দের প্রবর্তক হচ্ছে ল্যামার্ক। বায়োলজি শব্দের প্রবর্তককে ল্যামার্ক। সেরকম কিছু কিছু মোস্ট ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে, সেগুলো তোমরা পড়লেই বুঝতে পারবা। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমাদের জন্য তো আমি আছি ইনশাল্লাহ প্রত্যেকটা অংশ সমাধান করে দেওয়ার জন্য। সো আমাদের জিনতত্ত্ব বিবর্তন খুব সুন্দরভাবে শেষ হলো, বিবর্তনটা একটু রিডিং করে নিও। তো দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল সকাল 7টায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।